আমরা আসলে ওই দিন আমরা স্টার্ট করেছিলাম এবং আমরা আহ, পড়েছিলাম 25 বা 25 না কত 30 পর্যন্ত আমরা পড়েছিলাম। কিন্তু আমি একটু ব্যাক করতেছি আবার এই জন্য যে আবারও একটু আমাদের জানার জন্য যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের যে আসলে যা যে কাউন্সিল আছে, এই কাউন্সিলের যেটা আমরা বলি যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, তাদের আসলে কয়টা আছে, বিভাগ আছে কয়টা, সেটা একটু আবার আবার দেখানোর জন্য। একটা হলো কি মানদণ্ড নির্ধারণী বিভাগ, যেটাকে স্ট্যান্ডার্ড সেটিং ডিভিশন বলা হয়, অন। আর দ্বিতীয় হলো ফিনান্সিয়াল রিপোর্টিং মনিটরিং ডিভিশন, আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগ একটা, আমরা ওই দিন পড়েছিলাম, আবারও বলতেছি। একটা হলো যে যারা আমরা অডিট প্র্যাকটিস করি, সেইটা সেইটা রিভিউ ডিভিশন। এবং এবং কি বলছে, প্রয়োগকারী বিভাগ কর্তৃক মানে আরেকটা বিভাগ মানে এনফোর্সমেন্ট, একটা হলো কি এনফোর্সমেন্ট। এই হলো চারটা বিভাগ এখানে আছে। এবং উপধারা একে উল্লেখিত প্রতিটি বিভাগে একজন করিয়া নির্বাহী পরিচালক, একজন করে ইডি আর কি, নির্বাহী পরিচালক থাকিবেন এবং তিনি উক্ত বিভাগের প্রধান হইবেন। তার মানে চারজন ইডি, চারটা ডিপার্টমেন্টের জন্য চারজন ইডি থাকবে, এই কথা এখানে বলছে। এবং তারা হবে এই বিভাগীয় প্রধান। সুতরাং আমরা এটা জানলাম। এখন 23 আমরা বলছি যে কি এদের কাজ কি, সেগুলো আমরা জেনেছি, আবার আরেকবার পড়ি। মানদণ্ড নির্ধারণী বিভাগের দায়িত্ব, স্ট্যান্ডার্ড সেটিং, সাধারণত যেটা আমরা আইসিবি করেছি সেটাই আর কি, বা করে থাকি। মানদণ্ড নির্ধারণী বিভাগের দায়িত্ব হইবে এই আইনের বিধানাবলী অনুসরণ ক্রমে, এই আইনের বিধান অনুসরণ ক্রমে ফিনান্সিয়াল রিপোর্টিং এবং এর মানে মূল্য নির্ধারণ, মূল্য বলতে প্রাইস না এখানে, তাই না? তারপরে বলছে যে অ্যাকচুয়ারিয়াল স্ট্যান্ডার্ডস, তার মানে কি দেখেন, আমরা যে বলি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছাড়াও আসলে কি আছে, আরো স্ট্যান্ডার্ড আছে। সেটা হলো কি অ্যাকচুয়ারিয়াল স্ট্যান্ডার্ড, সেটাও লাগে, আমাদের কাজে লাগে। এবং কি বলছে যে অডিটিং স্ট্যান্ডার্ড প্রণয়ন, নবায়ন, উন্নয়ন, তাই না, ওটার রিনিউ করা, এটা ডেভেলপ করা, এবং কি ও পরিগ্রহণ সম্পর্কে যথোপযুক্ত, এবং এটার ইমপ্লিমেন্টেশন আর কি, যথোপযুক্ত প্রস্তাব প্রণয়ন পূর্বক উহা কাউন্সিলের অনুমোদনের জন্য উপস্থাপন করা, এইটা হলো প্রধান কাজ। তার মানে স্ট্যান্ডার্ড সেট করা, সোজা কথা। এবং উপধারা একের সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কাউন্সিল, মানে কাউন্সিল বলতে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, সরকারের অনুমোদন ক্রমে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়নের মাধ্যমে, এ, তার মানে গেজেট প্রণয়নের মাধ্যমে প্রবিধান প্রণয়ন করবে, মাধ্যমে কি করবে, মানদণ্ড নির্ধারণ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্র ও পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। এছাড়াও, অর্থাৎ এক নম্বরে যা আছে ছাড়াও যদি তারা মনে করে যে আরো কোনো কিছু এর মধ্যে নিয়ে আসতে হবে, তারা সরকারের কাছে অনুমোদন নিয়ে সরকারি প্রজ্ঞাপন দ্বারা তারা সেই তাদের আরো কাজগুলোকে সে আরো এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। দে ক্যান ইনক্লুড দা কি আদার কি, যেগুলো মানে আরো যেগুলো কি আছে ফাংশনস, সেগুলো এর মধ্যে ঢুকাইতে পারবে। এই ছিল হলো মানদণ্ড নির্ধারণী বিভাগের দায়িত্ব। এবার হলো আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ, তার মানে ফিনান্সিয়াল রিপোর্টিং মনিটরিং ডিভিশন, তাদের কি, যারা মনিটরিং করবে ফিনান্সিয়াল রিপোর্টিং। এখানে আমরা দেখব আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের দায়িত্ব হইবে এই আইন বা অন্য কোনো আইনের অধীন প্রণীত যে কোনো ফিনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড, কোড, গাইডলাইন, এথিক্স যেগুলো আমাদের আছে, জন দেখেন সেগুলো আবার কি বলছে, এখানে একটু ভালো করে পড়তে হবে, জনসংস্থা কর্তৃক, জনস্বার্থ সংস্থা মানে পাই যেটা আমরা বলি, জন পাবলিক যেটা ইন্টারেস্ট, হ্যাঁ, মানে যেটা এনটিটি, সেটা আর কি। তার মানে সেগুলোর কিন্তু খেয়াল করেন, তার মানে তারা যে প্রতিবেদন পরিবীক্ষণ করবে, যে হ্যাঁ, এবং বিশ্লেষণ করবে যেগুলো অনুসরণ করা হইতেছে কিনা, এদের কাজ পরিবীক্ষণ করা, মানে এদের কাজ হলো যে আমরা যে ফিনান্সিয়াল রিপোর্ট করতেছি তার মধ্যে ওই যে আগে যে স্ট্যান্ডার্ড সেট করলো, সেই ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং কোড, গাইডলাইন, এথিক্স, এগুলো আমরা মানতেছি কিনা, কিন্তু কার ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে অনলি, এই কথা কিন্তু বুঝতে হবে। অনুসরণ করা হইতেছে কিনা, উহা পরিবীক্ষণ বিশ্লেষণ ও শনাক্ত করা, সেটা দেখা যে অনুসরণ করা হচ্ছে কিনা। তাহলে দেখেন এইটা বুঝতে হবে জিনিসটা, যে ওনারা কিন্তু আসলে নিজেরাই লেখছে আইন, যে যেগুলো জনস্বার্থ সংস্থা করতে যেগুলো সেগুলি পারবে, পাই যেগুলা, পাই মানে কি, হ্যাঁ, মোট সম্পদ কত 30, নাকি রাজস্ব কত 50, আর হলো
আসলে আর হলো লোন কত? লোন হলো 10, এই 10 কোটি। এই যে এর যে কোনো দুইটি, মানে যে কোনো দুইটি শর্ত পূরণ হইলেই সেটা হলো পাই। এটা হলো টাকা দিয়ে। আর অন্য অন্য তো আছে, যেমন এনজিও, তারপরে যেগুলো মানে বিসিএস যেগুলো লিস্টেড, তাই না, তারপরে এই যে সিকিউরিটিজ কোম্পানিজ, তারপরে এগুলো সব কি, এগুলো সবই হলো মানে পায়ের মধ্যে পড়বে। সেটা আমরা প্রথমেই এর সংজ্ঞা পড়েছি। কিন্তু সুতরাং পায়ের ক্ষেত্রে তারা কিন্তু দেখবে হলো যেগুলো পাই সেগুলো ক্ষেত্রে দেখবে। কিন্তু আমরা এখন যেটা হয়েছে, যেটা আমি বাস্তবে দেখলাম, যে এরা এমন একটা জব খিচুড়ি করে ফেলছে আইসিএবি এবং এফআরসি। এফআরসি হয়তো করতেছে কিনা জানি না, কিন্তু আইসিএবি মাশাআল্লাহ দেখা যাচ্ছে যে পাই, মানে ওনারা পাই চাইলে পাই ছাড়াও যেগুলো নন পাই যেগুলো আছে সেগুলো নিয়েও তারাই করতেছে। এবং মানে এমন কঠোর অবস্থানে তারা যাচ্ছে যে এখন লোকজন মানে অডিট করে এখন ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু এখানে কিন্তু পায়ের কথাটা স্পষ্ট করে বলা আছে, দেখেন এই পাই, পাই। হ্যাঁ, তো আমি পার্সোনালি মনে করি যে পাইগুলো সবাই দেখা উচিত। কারণ এখানে যেহেতু 50 কোটি 100 কোটি টাকার ট্রানজাকশন থাকে, সেখানে আমাদের ছাত্ররা কাজ করে, আমরা যারা প্রিন্সিপাল আছে তারা অনেক সময় দেখতে পারি না। ঠিক আছে, এবং এটা সবাই দেখুক, আমাদের আমাদের কোয়াড কোয়াব, তাই না, তারপরে এফআরসি, এটা দেখাই দরকার আমি মনে করি আর কি। এবং দেখেন এই আইনের উদ্দেশ্য পূরণ করবে কাউন্সিল, মানে এফআরসি, সরকারি পূর্ব করবে ওই একই কথা, যে সরকারি গেজেট দ্বারা আরো তার কর্মপরিধি সে নির্ধারণ করিতে পারিবে। এগুলো তো আছেই, আর পারবে। 3 বলছে এই আইনের অধীন কার্য সম্পাদনের ক্ষেত্রে উক্ত বিভাগ সংশ্লিষ্ট জনস্বার্থ সংস্থা, মানে আবার পাই, বা অন্য কোনো প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করিবে যে, মানে উক্ত বিভাগ কর্তৃক গৃহীত কোনো কার্যক্রমের বিষয়ে কোনো আপত্তি থাকিলে উক্ত সংস্থা বা প্রতিষ্ঠান সরাসরি বিষয়টি আর্থিক প্রতিবেদন পরিবেক্ষণ বিভাগের নিকট উপস্থাপন করিবে। তার মানে এটা হলো কি বলছে, যে উক্ত বিভাগ সংশ্লিষ্ট জনস্বাস্থ্য সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করিবে যে, এখানে আবার অন্য কোনো সংস্থা, অন্য কোনো প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করিবে যে উক্ত বিভাগ কর্তৃক, উক্ত বিভাগ বলতে আমাদের হলো ফিনান্সিয়াল রিপোর্ট পরিবেক্ষণ বিভাগ কর্তৃক গৃহীত কোনো কার্যক্রমের বিষয়ে কোনো আপত্তি থাকিলে, হ্যাঁ, উক্ত সংস্থা বা প্রতিষ্ঠান সরাসরি বলছে যে এরা যে আসলে যদি কোনো উদ্যোগ নেয়, সেই উদ্যোগের ব্যাপারে যদি মানে কোনো ধরনের মানে পরিবর্তন থাকে, কোনো আপত্তি থাকে, যদি মনে হয় যে না এখানে আসলে এই করা দরকার, সেটা সরাসরি আর্থিক প্রতিবেদন পরিবেক্ষণ বিভাগকে নিকট উপস্থাপন করতে বলছে। যে পাই তো আমরা এই করলাম, এবং অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যাপারেও যদি কোনো আমরা সিদ্ধান্ত নেই, সেগুলো আর কি। এই আইনের অধীন কার্য সম্পাদনের সময় 4, আর্থিক প্রতিবেদন পরিবেক্ষণ বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো দেখেন আবার বলতে গেলে কোনো জনসংস্থা জনস্বার্থ সংস্থা কর্তৃক ফিনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড কোড বা গাইডলাইন অনুসৃত হইতেছে না, তাহা হইলে বিষয়টি বিষয়টি বিবেচনাক্রমে তৎসম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত বিভাগ উক্ত বিষয়ে উহার মতামত ও সুপারিশ প্রয়োগকারী বিভাগকে অবহিত করিবে। তার মানে যে সুপারিশটা প্রয়োগকারী বিভাগ কোনটা? এনফোর্সমেন্ট, এই যে প্রয়োগকারী, এই দেখেন এই যে প্রয়োগকারী বিভাগকে, এনফোর্সমেন্ট বিভাগকে অবহিত করিবে যে ওনারা ওনারা মানতেছে না। এবং বলছে যে এই আইন এবং ততোধীন, মানে তার অধীন প্রণীত প্রবিধানের বিধান সাপেক্ষে যদি আরো কোনো প্রবিধান হয়, সেগুলো সাপেক্ষে আর্থিক প্রতিবেদন পরিবেক্ষণ বিভাগ কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসরণ ক্রমে উহার পরিবেক্ষণ কার্যক্রম পরিচালনা করিবে। একই কথা, যে আরো যদি নতুন কোনো কিছু হয় তাহলে সেটা অনুযায়ী সে পর্যালোচনা করবে এবং সেটা কার্য পরিচালনা করবে, এটা বলছে। তো এই ছিল হলো দুইটা দুইটা বিভাগ, মানদণ্ড, আর একটা হলো ফিনান্সিয়াল রিপোর্টিং। এবার হলো নিরীক্ষা চর্চা পুনর্বীক্ষণ, মানে অডিট আমরা প্র্যাকটিস করি, তার রিভিউ ডিভিশন। আগেরটাতে কি হলো, যে ফিনান্সিয়াল মানে প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না সেগুলা আর কি। আর পরেরটা হলো যে নিরীক্ষা আমরা যে করতেছি সেইখানে নিয়মকানুন মানা হচ্ছে কিনা। তার মানে নিরীক্ষা চর্চা পুনর্নিরীক্ষণ বিভাগ, রিভিউ বিভাগ, ডিভিশন। এটা হলো 3 নম্বর। নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগের দায়িত্ব হইবে নিম্নরূপ যথা: পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠানের নিরীক্ষা চর্চা সংশ্লিষ্ট কার্যক্রমে পর্যবেক্ষণ। তার মানে পেশাদারি অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠানের নিরীক্ষা চর্চা সংশ্লিষ্ট কার্যক্রম, তার মানে আইসিএমএ এবং আইসিএবি দুটোকেই বলা হয়েছে পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান, এদের কার্যক্রম
নিরীক্ষা চর্চা সংশ্লিষ্ট কার্যক্রম, মানে অডিট রিভিউ, মানে আমরা আইসিএমবি কিভাবে করে সেইটা পর্যবেক্ষণ। এই আইনের উদ্দেশ্য পূরণ করবে দৈব চয়নের ভিত্তিতে তালিকাভুক্ত নিরীক্ষক, যারা আমরা তালিকাভুক্ত আছে, নিরীক্ষা ফার্ম বা নিরীক্ষককে সহায়তা করিয়া থাকে এইরূপ কোনো প্রতিষ্ঠানের নিরীক্ষা চর্চার পুনরীক্ষণ, সেগুলা দেখা এবং দৈব চয়ন ভিত্তিতে কি করবে, ওই তালিকা থেকে নিবে কয়েকটা, নিয়ে নিরীক্ষককে ডেকে তাদের আসলে অডিট চর্চার পুনরীক্ষণ করবে। কোনো তালিকাভুক্ত নিরীক্ষক নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষক বা নিরীক্ষা ফার্মকে সহযোগিতা করে থাকে এরূপ কোনো প্রতিষ্ঠান কর্তৃক এই আইনের অধীন প্রণীত নিরীক্ষা চর্চা কোড বা অডিটিং স্ট্যান্ডার্ড সমূহের প্রতিপালন এবং উক্ত কোড বা স্ট্যান্ডার্ডের কোনো শর্ত বা বিধান ভঙ্গ হইয়াছে কিনা উহা নির্ধারণ, এবং প্রতি 3 বছর অন্তর একবার করিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা পুনঃ নিরীক্ষণ, এবং পেশাগত মান বজায় রাখিয়া অ্যাকাউন্টেন্সি পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে কিনা তাহাও দেখা, এবং উহার গঠনকারী সনদে বর্ণিত অন্যান্য স্বার্থ বিষয়ক উদ্দেশ্য প্রতিপালন করিয়া জনস্বার্থ সংরক্ষণ দায়িত্ব পালন করছেন। এবং ওই যে যেহেতু মানে ফিনান্সিয়াল রিপোর্টিং বারবার বলতেছে যে আমাদের দায়িত্ব হলো জনস্বার্থ সংস্থা নিয়ে কাজ করা, সেজন্য বলছে যে 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 মানে বিষয়ে বলছে কি, যে যে বিষয়ে মানে উহার গঠনকারী সনদে বর্ণিত অন্যান্য স্বার্থ বিষয়ক, হ্যাঁ, যে মানে ধরেন আইসিএবি গঠন হয়েছে, আইসিএমএবি গঠন হয়েছে, তাদের তো মানে সব কাজের মূল হলো কি, যে জনস্বার্থ বিষয়ক উদ্দেশ্য প্রতিপালন করা, সেগুলা ঠিক মতো পালন করতেছে কিনা সেটা দেখে। এই আইনের উদ্দেশ্য পূরণ করবে কাউন্সিল, মানে আর এফআরসি, সরকারের পূর্ব অনুমোদন করবে। ওই একই কথা, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা ও বিধান প্রণয়নের মাধ্যমে নিরীক্ষা চর্চা পর্যবেক্ষণ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে ও পদ্ধতি নির্ধারণ করতে পারিবে, ওই আগের মতোই। এখানে বলছে কি যে নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ রিভিউ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত রিভিউ রিপোর্ট সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করিবে। যদি দেখার পরে সে লিখিতভাবে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তি মানে নিরীক্ষককে, নিরীক্ষক ফার্মকে অবহিত করিবে, এবং উক্ত বিষয়ে উক্ত ফার্ম ব্যক্তি বা নিরীক্ষক বা প্রতিষ্ঠানকে কোনো আপত্তি থাকিলে উহা সরাসরি উক্ত বিভাগের নিকট দাখিল করিবে। এবং এবং কি বললো তাহলে, নিরীক্ষা চর্চা রিভিউ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত নিরীক্ষা রিভিউ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগে জানাবে, এবং ওই বিষয়ে যদি উক্ত প্রতিষ্ঠানে কোনো আপত্তি থাকে সেটা সরাসরি ওই বিভাগকে জানাবে, আগে হলো বিভাগকে জানাবে। এই আইনের অধীন কার্য সম্পাদনের সময় কোনো ব্যর্থতা চিহ্নিত হইলে নিরীক্ষা চর্চা রিভিউ বিভাগ বিষয়টি সম্পর্কে উহার মতামত ও সুপারিশ প্রয়োগকারী বিভাগকে, মানে উহার মতামত এবং শুধু আগের মতোই তার কি মতামত সেটা ওই যে এনফোর্সমেন্ট মানে ডিভিশনকে অবহিত করিবে, এবং উক্ত বিভাগ প্রাপ্ত মতামত এবং সুপারিশের ভিত্তিতে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে। ওই যে পরে আছে প্রয়োগকারী বিভাগ, মানে সবাই ওই 3জনই কিন্তু প্রয়োগকারী বিভাগকে জানাবে। এই আইন এবং তারপরে ওই একই কথা আগের মতোই, যে এই আইন এবং তত ততদিন প্রণীত প্রবিধান বিধান সাপেক্ষে, প্রবিধান যদি হয় নতুন করে তা সেইখানে কি লেখা আছে সেই সাপেক্ষে নিরীক্ষা চর্চা রিভিউ বিভাগ পুনরীক্ষণ বিভাগ তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসরণ ক্রমে উহার পুনরীক্ষণ কার্য সম্পাদন করিবে। তার মানে কি, উপরে যে আইন কানুন লিখলো সেগুলো তো করবেই, কিন্তু প্রবিধান দ্বারা যদি আরো কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে সেগুলোও ঠিক মতো হচ্ছে কিনা সেগুলো সহকারে সে রিভিউ করবে, এই কথা বলছে। তাহলে 3টা ডিপার্টমেন্ট গেল, একটা হলো স্ট্যান্ডার্ড সেটিং, একটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ, আর একটা হলো অডিট মানে অডিট প্র্যাকটিস রিভিউ, আর এবার হলো প্রয়োগকারী, সব করে সবাই সুপারিশ করলো। হ্যাঁ, প্রয়োগকারী বিভাগের কার্যাবলী, প্রয়োগকারী বিভাগের প্রধান দায়িত্ব হইবে কাউন্সিলের অন্যান্য বিভাগ কর্তৃক, ওই যে 3টা বিভাগ কর্তৃক প্রেরিত মতামত ও সুপারিশ বা অন্য কোনো আইনের অধীন প্রণীত স্ট্যান্ডার্ডস অনুসরণের ব্যর্থতা বা লঙ্ঘন সম্পর্কে অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি
কাউন্সিলের নিকট প্রেরিত কোনো বিষয় বিবেচনা করা এবং উক্ত বিষয়ের উপর প্রয়োজনে তদন্ত কার্যক্রমে এই আইনের অধীন উক্ত লঙ্ঘন বা ব্যর্থতার জন্য সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ করা এবং সংশ্লিষ্ট পক্ষকে উহা অবহিত করা। এবং কি বলছে যে সংশ্লিষ্ট পক্ষকে উহা অবহিত করা। তারপর কি বলছে যে এ- এই আইনের অধীন মানে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে কাউন্সিল সরকারের পূর্বানুমোদন ক্রমে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়নের মাধ্যমে প্রয়োগকারী বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্র ও পদ্ধতি নির্ধারণ করিবে। ক্ষেত্র ও পদ্ধতি নির্ধারণ করিবে, একই কথা আগের মতোই। এবং এই আইনের অধীন প্রয়োগকারী বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রস্তাবিত লঙ্ঘন বা ব্যর্থতার অভিযোগ সম্পর্কে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করিয়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে বা গ্রহণ করার জন্য কাউন্সিলের কাছে সুপারিশ করিবে। তাহলে চারটা বিভাগ পেলাম। লাস্টে হলো প্রয়োগকারী বিভাগ। সে কি করবে? এই মতামতের ভিত্তিতে তাকে শোকজ করবে এবং তার শুনানি গ্রহণ করবে। করার পরে এটা কাউন্সিলে পাঠাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই এবার 27 বলছে যে নিরীক্ষা চর্চা কোড প্রবিধান ইত্যাদি প্রণয়ন। এটাও হ্যাঁ, যে এথিক্স কোড যেটা আছে বা রেগুলেশনস ইত্যাদি প্রণয়ন, এটা কে করতে পারবে? কাউন্সিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা তালিকাভুক্ত নিরীক্ষক ও জনস্বার্থ সংস্থা কর্তৃক তালিকাভুক্ত নিরীক্ষক ও জনস্বাস্থ্য সংস্থা কর্তৃক ফিনান্সিয়াল রিপোর্টিং কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিরীক্ষা চর্চা কোড গাইডলাইন এবং প্রবিধান প্রণয়ন করতে পারবে। এটা তো আমরা বললামই সেটা। এরপর কি বলছে যে পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান কর্তৃক যাহা কিছুই অনুষ্ঠিত হোক না কেন উপধারা 1 এর অধীন নিরীক্ষা চর্চা কোড গাইডলাইন বা প্রবিধান প্রণয়ন করা হইলে উহা অবিলম্বে কার্যকর হইবে এবং প্রাধান্য পাইবে বলে দিছে যে ওইটাই প্রাধান্য পাইবে। এবার 28 নম্বর পড়ি, 28। পেশাগত আচরণ ও নৈতিক কোড, প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং যেটা হলো কি আমাদের যে এথিক্স, যেটা এথিক্স কোড অফ এথিক্স যেটা কাউন্সিল উহার সদস্য এবং কর্মকর্তা কর্মচারীর স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পেশাগত আচরণের মান প্রতিষ্ঠা করবে পেশাগত আচরণ ও নৈতিক কোড প্রণয়ন করতে পারিবে। তার মানে এটা হলো আবার কি, কাউন্সিল উহার সদস্য এবং কর্মকর্তা কর্মচারীর জন্য। এটা আবার এটা বলছে কি যে কাউন্সিল উহার সদস্য এবং কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য। এটা এটা হলো এই কোডটা তারা প্রণয়ন করবে। এটা আমাদের কোড না, প্রফেশনাল কোড না। এটা এটা বলছে যে ওদের মনে হয় এটা হলো কাউন্সিল উহার সদস্য এবং কর্মকর্তা কর্মচারী। এখানে সদস্যের মিনিং আমরা দেখে আসি, তাহলে আমরা বুঝবো যে এরা কি বলতে চাচ্ছে আসলে। যে যেমন সদস্যের কোনো মিনিং আছে কিনা, আমরা আইন পড়ার নিয়ম হলো যে আপনি যেটা বুঝবেন না সেটা এই আইনের মধ্যে স্পষ্ট করা আছে কিনা সেটা দেখতে হয়। এখানে হলো পায়ের সংজ্ঞা, তারপর তালিকাভুক্ত নিরীক্ষক আমরা জানি, ধারা নিবন্ধন নির্ধারিত, নিরীক্ষক মানে জানি নিরীক্ষা চর্চা, নিরীক্ষা ফার্ম, নিরীক্ষা সেবা পরিচালক, পেশাদার অ্যাকাউন্টেন্ট, পেশাদার প্রতিষ্ঠান আমরা জানি, প্রবিধান ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে জানি, বার্ষিক প্রতি এই সদস্য অর্থ কাউন্সিলের সদস্য দেখছেন। তার মানে ওদের ছিল। এই দেখেন যে পড়ার নিয়ম কিভাবে, আইন কিভাবে পড়ে। আমি বললাম সদস্য, মানে সদস্য বলতে কি আমরা যখন তালিকাভুক্ত হইলাম আমাদের সদস্য বলতেছে না, ওই কাউন্সিলের যারা সদস্য তাদের নৈতিকতা, এটা আমাদের না। কি ক্লিয়ার বুঝতে পারছেন? কাউন্সিলের যে সদস্য আছে তাদের আর কি, এই যে সদস্যরা কাউন্সিলের সদস্য, এই যে একজন চেয়ারম্যান, একজন অতিরিক্ত সচিব, তাই না? অর্থ মন্ত্রণালয়ের এরা হলো সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, এরাই সদস্য। এদের এদের যে মানে আর কি সেটা বলছে, এটা আমাদেরটা না। মানে যেহেতু আইনের মধ্যে তাদের নিজস্ব বিষয় আছে আবার আমাদেরও আছে, তবে এরকম আইনটা এরকম হওয়া উচিত না। আইন হলো যে এফআরসির জন্য, যেহেতু হ্যাঁ ফিনান্সিয়াল রিপোর্টিং এর জন্য একদম বলা উচিত ছিল একটা আইন। যেমন আপনি কি আছে দেখেন, যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আছে, ইন্স্যুরেন্স অ্যাক্ট একটা আছে, একটা কি আছে
আইডিআরই অ্যাক্ট, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড অথরিটি অ্যাক্ট, ওইরকম হওয়া উচিত ছিল। এটা হচ্ছে কি, কারণ এখানে পেশাগত আচরণ বলতে আমরা প্রথমে তো বুঝবো যে আমাদের আচরণ, আর পেশাগত আচরণ প্রফেশনাল মিসকন্ডাক্ট। হয়েছে কি, উপরে বললেন প্রফেশন সম্পর্কে, অডিট সম্পর্কে, এখানে এসে বললেন তা আপনার এই সম্পর্কে। তো এগুলো হয়েছে কি, এগুলোই হলো, আমি বলি যে আইন, শোনেন, আইন এমনি একটা দিয়ে আইন লেখা যায় না, তবে শর্ত থাকে যে এরকম বললেই আইন হয় না, আইনের একটা বেসিস জানতে হয় আগে। এই দেখেন, পেশাগত আচরণ নৈতিক কোড, দেখেন আপনি নিজেকেই প্রশ্ন করেন তাহলে বুঝবেন। এটা হওয়া উচিত ছিল যে এফআরসির জন্য একটা আলাদা, আর হলো এফআর এর জন্য আলাদা। রিপোর্টিং, যেটা রিপোর্টিং এর জন্য সবকিছু বলবে, আর এই পেশাগত আচরণ, চেয়ারম্যান মানে এর গঠন, এগুলা বলবে আরেকটা আইনের মধ্যে। এই আইন, সেটা হলো ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট। এরকম হবে, এরকম হওয়া উচিত। সেই জন্য এই সব কিছু রয়ে গেছে। আমি তো বলি যে এখন তো আইন লেখে না, গাইন লেখে আর কি, সেটা হচ্ছে গাইন। এবার আসেন, অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা বলতে কি বুঝেছে দেখেন। কাউন্সিল এই আইনের অধীন উহার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের লক্ষ্যে, হ্যাঁ, কাউন্সিল তার কাজ করার জন্য যদি তথ্য আদান প্রদান লাগে, লাগতেই পারে, সেক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠান সহযোগিতা বলতে তৎকর্তৃক উপযুক্ত হইবে মর্মে বিবেচিত হইলে বাংলাদেশ ব্যাংক, এই অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ব্যাংক, বিসেক, আইডিআরএ, বললাম যে আইডিআরএ, এবং সংশ্লিষ্ট অন্য অন্য কোনো সংবিধিবদ্ধ স্ট্যাটুটরি প্রতিষ্ঠান বা সংস্থার সহিত এমওইউ বা আইনগত দলিল সম্পাদন করিতে পারিবে। আইনগত দলিল করা মানে অন্যান্য সহযোগিতা করা, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, যে তাদের সাথে এমইউ করতে পারবে, এইটা বলছে। যাই হোক, আচ্ছা একটু দাঁড়ান তো, দেখে আমার ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, 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 ভাই আমি এই যে একটু ক্লাস নিচ্ছি তো, শেষ করে আমি ফোন দিই প্লিজ। হ্যাঁ, ক্লাসের ভিতরে আছি। তো বলছে যে মানে সমঝোতা স্মারক মানে এমইউ বা অন্য কোনো মানে এগ্রিমেন্ট, দলিল দলিল করতে পারবে। ঠিক আছে। এখন মানে কি বলবো আসলে, যে এখানে বলছে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিমা, তো হ্যাঁ, তো এই কাউন্সিলের আমাদের একজন এরকম ইডি, এরা যায় আবার এমন এক জায়গায় যায় বলতেছে যে আসেন আমরা এমইউ করি। তো ওনারা বলতেছে যে আমরা তো, হ্যাঁ, এমইউ করার প্রতিষ্ঠান না। হ্যাঁ, আপনি এই যে যেখানে যা লেখা আছে তাদের সাথে করেন, এটা আমি জানি বলে করবেন কথা। এটা, হ্যাঁ, সুতরাং এটাও বুঝতে হবে যে অন্যান্য প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠান। ঠিক আছে, যেখানে সেখানে যায় এটা বলা যাবে না। এবার 30, তথ্য তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা। কাউন্সিলের সম্মতি ছাড়া কোনো সদস্য, মানে ওই সদস্য যারা, উহার কোনো কমিটির সদস্য বা কাউন্সিলের কোনো কর্মকর্তা ও কর্মচারী, দেখছেন এগুলো সবই কিন্তু কাউন্সিল রিলেটেড, এগুলো কিন্তু আসলে ফিনান্সিয়াল রিপোর্টিং রিলেটেড না। এগুলো হওয়া উচিত ছিল আলাদা আইন। হ্যাঁ, যে দেখেন, কোনো তথ্য প্রকাশ করা সহ ব্যক্তিগত বা বা অন্য কোনো ব্যক্তির সুবিধার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহার কার্য সম্পাদনের সূত্রে প্রাপ্ত কোনো তথ্য ব্যবহার করতে পারিবে না। এটা তো সবাই লিখবে। এই ছিল হলো আমাদের সেকশন, এই কত ছিল এটা, চতুর্থ অধ্যায় ছিল আর কি। এর মধ্যে কি লেখা ছিল, কাউন্সিলের কর্মবিভাগ, কাউন্সিলের দায়িত্ব, কাউন্সিলের কোড, এগুলো ছিল আর কি। তবে প্রথম দিকে বলছে দায়িত্ব, দায়িত্ব সম্পর্কে, পরে বলছে এই সম্পর্কে। এবার আসেন, দায়িত্ব মানেই ফিনান্সিয়াল রিপোর্টিং, আর এগুলা হলো সব ওনাদের মানে এস্টাবলিশমেন্ট অফ এফআরসি। এবার আসেন তালিকাভুক্তি, আবার দেখেন উপরে গেল এফআরসির সদস্য মদস্য, এখন এসে আবার তালিকাভুক্তি ভুক্তি, এটা আবার আমাদের ক্ষেত্রে, বুঝতে পারছেন। এটা আবার এবং নবায়ন ইত্যাদি, এটা আবার ওদের জন্য না, এটা আবার আমাদের ক্ষেত্রে। পঞ্চম অধ্যায়, নিরীক্ষকদের তালিকাভুক্তি, যেটা হচ্ছে এখন। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের মানে জানেন, এই যে আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছু থাকুক না কেন, এটা হলো সোজা, মানে সোজা বুদ্ধি আর কি। সোজা বুদ্ধি কি, যে আসলে অন্য আইনে কি আছে, যে লেখছে জানে না আসলে অন্য আইনে কি আছে। যেহেতু এত আইন পড়া নাই,
একটা লাইন লাগাই দিলাম, বেঁচে গেলাম কি, যে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, যে নট স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি আদার ল, এই সেই জিনিস। এই আইন বলবৎ হইবার পর, যখন এটা বলবৎ হবে, কোনো নিরীক্ষক বা কোনো নিরীক্ষা ফার্মের ফার্ম কাউন্সিলের নিকট তালিকাভুক্তি ব্যতীত, তার মানে এনলিস্টমেন্ট হইতে হবে, কোনো, আবার কিন্তু বলছে তালিকাভুক্তি ব্যতীত কোনো পায়ের কি নিরীক্ষক হিসাবে নিয়োগ লাভের যোগ্য হইবে না। তার মানে নন পাই যেগুলো সেগুলো তারা নিয়োগ করতে পারিবে, যা নিরীক্ষা সংক্রান্ত কোনো সেবা প্রদান করতে পারে বা নিরীক্ষা সংক্রান্ত কোনো সেবা প্রদান করতে পারে, বোঝার কথা। তার মানে কি, আপনি পায়ের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পায়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে ওখানে এনলিস্টমেন্ট হয়েই আপনাকে জনস্বার্থ সংস্থা করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। যেগুলো নন পাই সেগুলো করবেন, এই কথা বলছে। কোনো নিরীক্ষা ফার্মের কোনো তালিকাভুক্ত নিরীক্ষক বা কোনো অংশীদার উহার ফার্ম হইতে পদত্যাগ বা যোগদান করিলে, নতুন আসলে বা চলে গেলে, অনধিক 15 দিনের মধ্যে উক্ত পদত্যাগ বা যোগদানের বিষয় লিখিতভাবে কাউন্সিলকে অবহিত করতে হইবে। তার মানে আমরা যে আইসিএবি কে কেউ চলে গেলে যেরকম অবহিত করি, ওরকম এফআরসি কেও এরকম অবহিত করতে হবে, যদি কোনো পার্টনার আসে বা পার্টনার চলে যায়, পদত্যাগ করে যায়, চলে যায়, জানিতে হবে। তো এটা আসলে মানে বলতেছিল হলো তালিকাভুক্তি, তার মধ্যে এসে বললো যে নিরীক্ষা ফার্মের মানে যে নিরীক্ষক বা অংশীদারের অপসারণ বা যোগদান, এটা এমন চলে আসলো। তালিকাভুক্তির সাথে নবায়নের সাথে কি সম্পর্ক, এই এফআরসি জানে আর আল্লাহ জানে। এটা তো অন্য জায়গায় বলা যাইতো, কারণ তালিকাভুক্তির কথা বলছে, পরে তালিকাভুক্তির আবেদনের কথা বলবে, এগুলোই তো ঠিক আছে। হ্যাঁ, এখানে বলছে কেন, যে তালিকাভুক্ত নিরীক্ষক যদি চলে যায়, সেই জন্য বলছে আর কি। যে অংশীদার যদি ভাঙন চলে যায়, তাহলে পরে জানাইতে হবে। আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তালিকাভুক্ত কথাটা যদি এখানে দেওয়া আছে, তাহলে ঠিক আছে, তাহলে রিলেটেড, আমরা বুঝলাম। তালিকাভুক্তির আবেদন ইত্যাদি, এই আইনের অধীন তালিকাভুক্তির উদ্দেশ্যে কোন নিরীক্ষক বিধি দ্বারা, তার মানে বিধি কিন্তু অলরেডি হয়ে গেছে, নির্ধারিত শর্তে ও পদ্ধতিতে কাউন্সিলের নিকট আবেদন করিবেন। এই বিধি কিন্তু হয়েছে, বিধি আপনারা এই দেখেন, এই যে এই বিধি পানিশমেন্টের প্রসিডিউর, এটা এই যে আছে এখানে, আপনি বিধি হয়েছে কবে, 22 সালে 9 নভেম্বর, এটা হয়েছে, সুতরাং এটা ঠিক আছে। আর এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন, আপনারা এটা না ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে আছে এখানে। সুতরাং ওই এই বিধি অনুযায়ী আর কি বলছে, যে এই বিধি অনুযায়ী, তাহলে আমাদের এটা কই, আগেরটা গেল কই আবার, এই কই, গেল কই আবার, হম, এখান থেকে শেয়ার করি আবার, ওই গেল এটা আবার, এসে গেছে আবার। তো সুতরাং কি বলছে, তালিকাভুক্তি, ওইটা হলো বিধি, বিধি অলরেডি হয়ে গেছে, এটা অনলাইনে আছে, আপনি ওখান থেকে নামায় আপনারা দেখতে পারেন। হ্যাঁ, নিরীক্ষককে একটি তালিকাভুক্তি সনদ প্রদান করিবে, যাহাতে এই আইন বা ততোধীন প্রণীত বিধি, প্রবিধি, গাইডলাইন, স্ট্যান্ডার্ড বা নির্দেশনায় উল্লেখিত তালিকাভুক্তির জন্য প্রযোজ্য শর্তাবলীর উল্লেখ থাকে। ওকে, এই ধারার অধীন তালিকাভুক্তির আবেদনপত্র যাচাই বাছাই, ফি, দাখিলীয় কাগজাদি, তালিকাভুক্তিকরণ বা না করার সিদ্ধান্ত, তালিকাভুক্তি সনদের মুদ্রিত ও ইলেকট্রনিক অনুলিপি সংরক্ষণ, প্রয়োজনীয় তথ্যাদি সাধারণভাবে বা ই রেজিস্টারে লিপিবদ্ধকরণ, সময়সীমা, আবেদনকারীকে অবহিত করা, নিরীক্ষক বা নিরীক্ষা ফার্ম নাম বা রেজিস্টারে লিপিবদ্ধ কোনো তথ্য পরিবর্তন বা তৎ সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হবে। মানে বিধির মধ্যে কি কি থাকবে, বিধি অলরেডি হয়ে গেছে, এইসব বিষয়গুলো থাকা লাগবে।
এ কথা বলছে। ওকে, এবার আমরা বলছি যে তালিকাভুক্তি হইলো, এটা আবার সনদও দিল, কিন্তু এটা স্থগিত বা বাতিল করা যাবে কিভাবে যাবে? কোন তালিকাভুক্ত নিরীক্ষক ধারা 48 নিচে আছে 48 এর অধীন দণ্ডিত হইলে কাউন্সিল প্রয়োজনে বিষয়টি কাউন্সিলের সভায় আলোচনা করিবে এবং নিম্নরূপ এক বা একাধিক ব্যবস্থা গ্রহণ করতে পারিবে। সেগুলো কি? তালিকাভুক্ত নিরীক্ষক বরাবরে সতর্কতামূলক নোটিশ জারি করতে পারবে। আচ্ছা, এক বা একাধিক শর্ত আরোপ করিয়া নিয়মিতভাবে প্রতিবেদন দাখিলের নির্দেশনা সহ সহ আদেশ জারি করতে পারবেন। মানে নির্দেশ দিবেন আর বলতে পারেন যে এগুলা এগুলা আমাদের দেখান। তালিকাভুক্ত নিরীক্ষক হিসাবে উহার কার্যক্রম পরিচালনা একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করিবে, যাহার মেয়াদ 2 বছর অধিক হইবে না। অর্থাৎ তালিকাভুক্ত নিরীক্ষক হিসাবে উহার কার্যক্রম পরিচালনা একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করিবে। এটা করতে পারে আর কি। সেটা হলো কি, যাহা 2 বছরের অধিক হইবে না। বা তালিকাভুক্ত নিরীক্ষককে কারণ দর্শাবে যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া লিখিত আদেশ দ্বারা তালিকাভুক্তি বাতিল করতে পারে। আচ্ছা, তালিকাভুক্ত নিরীক্ষকের বিরুদ্ধে পেশাদারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করিবে, এটাও করতে পারে। এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে কাউন্সিলকে নির্ধারিত সময়ের মধ্যে অবহিত করিবে, এটা এটা হইতে পারে। এবং বললে সে ধরেন আইসিএবি বা আইসিএমএবি ব্যবস্থা নিয়ে কি ব্যবস্থা নিল সেটা আবার কাউন্সিলকে জানাবে। তালিকাভুক্ত নিরীক্ষকের বিরুদ্ধে পেশাদারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবার জন্য প্রেরণ করিবে এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে কাউন্সিল। এবং আবার এরকম হইতে পারে যে ওই শাস্তিমূলক ব্যবস্থা তো বললোই, আবার যদি বলে যে হ্যাঁ শাস্তিমূলক ব্যবস্থা মানে তার নিবন্ধন বাতিল করে দেন, এই ধরনের সুপারিশও করতে পারে। এবং কি করলো কাউন্সিল, এই পেশাদারী প্রতিষ্ঠান, সেটা আবার জানাইতে হবে কাউন্সিলকে, মানে এফআরসি কে জানাইতে হবে এটা, এই বলছে। এই আইনের অধীন কার্যক্রম পরিচালনার যে কোনো পর্যায়ে কাউন্সিলের চেয়ারম্যান বা নির্বাহী পরিচালক বা কাউন্সিলের অন্য কোনো কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো নিরীক্ষক উপধারা 1 এর অধীন অপরাধ সংঘটিত করিয়াছেন, তাহা হইলে বিষয়টি কাউন্সিলের অব্যবহিত পরবর্তী সভায় লিখিতভাবে উপস্থাপন করিবেন। আচ্ছা, তার মানে বলছে যে এই মানে এই আইনে মানে এই এফআরএ অ্যাক্টে অধীন কার্যক্রম পরিচালনা, হ্যাঁ পরিচালনার কার্যক্রম পরিচালনার যে কোনো পর্যায়ে যায় যায় যদি কাউন্সিলের চেয়ারম্যান বা নির্বাহী পরিচালক মানে ইডি বা কাউন্সিলের অন্য কোনো কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে মানে যে কোনো পর্যায়ে যারা কাজ চলতেছে এর মধ্যে যে কোনো পর্যায়ে নিরীক্ষক এই যে উপধারা 1-এর অধীন অপরাধ সংঘটিত করিয়াছে, যে কোনো হ্যাঁ হয়তো সে, হ্যাঁ এক বা একাধিক শর্ত আরোপ করিয়া নিয়মিতভাবে, যাই হোক মানে হলো না আর কি। এখানে বললো যে 1-এর অধীন অপরাধ সংঘটিত করেছে, এখানে তো অপরাধ অপরাধের কথা বলছে যে অপরাধ হবে হলো 48-এ। দেখেন এই যে, দেখেন কি সুন্দর আইন লেখছে, এই দেখেন কি লেখছে এখানে, 48-এর অধীনে দণ্ডিত হইলে এইটা হলো এইটার যে কোনো কিছু নিতে পারে। আবার বলতেছে যে 1-এর অধীন অপরাধ সংঘটিত হইল, আমি তো বুঝলাম না। এখানে এখানে তো অপরাধ সংগঠনের কথা বলে না এখানে। এখানে বলছে আপনি শাস্তি কিভাবে নিতে পারেন, শাস্তিও নিতে পারেন, বাতিলও করতে পারেন, হ্যাঁ আবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে পারেন, তারপরে 2 বছরের বেশি আপনি তার মানে কার্যক্রম বন্ধ রাখতে পারেন। হ্যাঁ, যা 2 বছরের বেশি হইবে না, সরি 2 বছরের মধ্যে। তো এগুলা বললো এখানে যে তালিকাভুক্ত নিরীক্ষক হিসাবে উহার কার্যক্রম পরিচালনা একটি নির্দিষ্ট সময়ের জন্য, এটা হলো প্রসেস আর কি। এটা প্রসেস, এটা তো এখানে অপরাধের কথা কোথাও লেখা নাই। কারণ আমার কাছে মনে হয় নাই, আপনাদের কাছে মনে আছে কিনা জানি না। এখানে বলছে 1-এর অধীন অপরাধ সংঘটিত করিয়াছেন, তাহা হইলে বিষয়টি কাউন্সিলের মানে অব্যবহিত পরবর্তী সভাতেই লিখিতভাবে উপস্থান করিবে। আচ্ছা গুড, লিখিতভাবে উপস্থান করিবে, কিন্তু 2 উপধারা 1-এর অধীন আমি দেখতেছি না কোথাও অপরাধ সংঘটিত হয়েছে। এখানে 1-এ বলছে কোন কার্যক্রম নিরীক্ষকের ধারা 48-এর অধীনে দণ্ডিত হইলে খাইছে। তো এই জন্য দেখেন না আপনারা কি বলছেন, আমি কিছু বুঝি বুঝি না। আমি বুঝি যে মানে সে সরাসরি তো বলতে পারতো
যে এই যে 48 ধারা অনুযায়ী হইলে, অথবা বলতে, হ্যাঁ, বলতে পারতেই হবে যে উপধারা একের অধীন, হ্যাঁ, মানে অপরাধ শুনে না, অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা হইলে, এইভাবে আর কি। কিন্তু সেটা তো মেলে না, কারণ যে কোনো পর্যায়ে যা নিরীক্ষক কোনো কাজ করছে সেটা জানাবে। আর যারটা মানে অপরাধ হয়েছে তার তো অপরাধের ইট এখানে বলাই আছে, সুতরাং এটা মেলে না। যাই হোক, এখন আপনারা বুঝে নেন। কি বুঝে নিবেন? বুঝে নিবেন হলো যে এরকম যে 48 ধারায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে সেটাই নিম্নভাবে, নিম্নরূপ ভাবে এটার অ্যাকশন নেওয়া যেতে পারে, এই আর কি। হ্যাঁ। তো আর এখানে বলতেছে যে মানে 48 ধারা যদি হয়, তাহলে সেইটা যে কোনো পর্যায়ে যাও তারা যেন, তারা কাউন্সিলকে জানাতে পারবে। এই কথা, এটার মিনিং এটা বুঝে নেন আর কি। কিন্তু আইন পড়ে এখানে আইন জমা খিচুড়ি হয়ে গেছে, এখানে আইন হয়নি। কাউন্সিলের এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন মনে করিলে তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অধিকতর তদন্ত লিখিত বা, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, যে এইভাবে যে আমি যে মানে ব্যবস্থা নিচ্ছি, যে ব্যবস্থার কথা বলা আছে, এখানে তো অপরাধ সংগঠিত হয়নি, অপরাধ সংগঠিত হইয়াছে বলে ব্যবস্থা নিয়েছেন। এই যে 3 নম্বর ঠিক আছে, 2 নম্বর তো ঠিক নেই, 2 নম্বর 2 নম্বরই হয়ে গেছে। পদ্ধতিতে অধিকতর তদন্ত লিখিত বা ব্যক্তিগত শুনানি ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে পারিবে, গুড। এই ধারার অধীন তালিকাভুক্তি সনদ স্থগিত বা বাতিলের বিষয়টি নিয়মিতভাবে কাউন্সিলের ওয়েবসাইটে হালনাগাদ আকারে প্রকাশ করিবে, আরো গুড। এই এই ছিল হলো তালিকাভুক্তি সনদ স্থগিত এবং বাতিল করা যায় তালিকাভুক্ত হওয়ার পরেও। এবার হলো অননুমোদিত নিরীক্ষা চর্চা। অনুমোদিত না, নিরীক্ষা চর্চা তো অনুমোদিত হবে, আপনি পাই হলে আপনি করবেন, কোনো সমস্যা নেই, তাই না? এবং আপনি কিভাবে করবেন সেগুলা বলছে, যে কি করতে পারবেন, কোনটা কোনটা করতে পারবেন, করতে পারবেন না। এই জন্য বলছে প্রথমে এই যে জনস্বার্থ সংস্থা, মানে পাই এমন কোন সংস্থা, এমন কোন ব্যক্তিকে নিরীক্ষা কার্যে নিয়োজিত করিবে না, তাই না? যে আপনি হলো একটা কোম্পানি, আপনি অডিট করাবেন, আপনি এমন কোন ফার্মকে করবেন না যে ফার্মের কি আছে, যে ফার্মের নিয়োগ, সরি তালিকাভুক্তি আছে পাই হিসেবে, অথবা তালিকাভুক্তি তার নাই, এরকম কারো করিবেন না যাহার তালিকাভুক্তি কাউন্সিল কর্তৃক স্থগিত করা হয়েছে, এবং তালিকাভুক্তি নিরীক্ষক, তালিকাভুক্তি নিরীক্ষক কাউন্সিল কর্তৃক বাতিল বা করা, অথবা যাহার বিরুদ্ধে কাউন্সিলের সুপারিশ ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আইসিএবি অথবা আইসিএবি নিকট কি আছে, প্রক্রিয়াধীন আছে, এখানে সে নিষ্পন্নাধীন রহিয়াছে, মানে প্রক্রিয়াধীন আছে সোজা কথা। বা নিষ্পন্নের আশায় আছে, তারা কেউ অডিট করতে পারিবেন না, জনসংস্থা সংস্থা পারিবেন না, এটা বলছি। এবং জনস্বাস্থ্য সংস্থা যারা আছে তারা যে অডিটরের তালিকাভুক্তি নাই তাকে নিয়োগ দিতে পারবেন না। নিম্নবর্ণিত বিষয়সমূহ সম্পর্কে কাউন্সিলকে অবহিত না করিয়া কোনো তালিকাভুক্ত নিরীক্ষক কোনো নিরীক্ষা ফার্মের নামে নিরীক্ষা চর্চা করিতে পারিবেন না। আবার আগেরটা হলো যে নিয়োগ করতে পারিবেন না, এবার হলো যে আপনি নিজে অডিট করতে পারিবেন না। অংশীদারি কারবারের ক্ষেত্রে ফার্মের অংশীদারগণের নাম ও পরিচয় জ্ঞাপনকারী স্বাক্ষর, মানে তাদের নাম এবং তাদের স্বাক্ষর, এগুলো না দিয়ে, তার মানে এগুলো দেওয়া লাগবে। হুম। তার মানে নিরীক্ষক যদি নিরীক্ষা কার্য করতে চায়, তার আগে এই জিনিসগুলো আমরা দিছি, এগুলা এগুলা এভার থেকে দেওয়া লাগবে। নিরীক্ষা ফার্মের লেটার হেড ব্যবহারের ক্ষেত্রে উহার একটি অনুলিপি, এবং যদি নিরীক্ষা ফার্মের নাম কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক নেটওয়ার্কের অনুরূপ হয়, বা ফার্ম কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়, বা ফার্মের লেটার হেড বা অন্য কোনো দলিল হইতে প্রতীয়মান হয় যে উক্ত ফার্ম কোনো আঞ্চলিক বা, সোজা কথা ফরেন অ্যাফিলিয়েশন, আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ, তাহা হইলে উক্ত আঞ্চলিক বা আন্তর্জাতিক নেটওয়ার্কের সহিত সম্পর্কের কিছু দালিলিক প্রমাণ, যে আপনি কার আসলে আর কি অ্যাফিলিয়েটেড, তার যে প্রমাণ, সেই প্রমাণও দেওয়া লাগবে। এবার 3, কোনো তালিকাভুক্ত নিরীক্ষক অন্য কোনো নিরীক্ষক কর্তৃক সম্পাদিত কোনো হিসাব, বিবরণ, প্রতিবেদন বা অন্য কোনো দলিলে স্বাক্ষর করিবেন না। কোনো তালিকাভুক্ত নিরীক্ষক অন্য কোনো নিরীক্ষক কর্তৃক, কোনো তালিকাভুক্ত নিরীক্ষক লেখেন মানে যে অ্যানলিস্টেড নিরীক্ষক অন্য কোনো নিরীক্ষক কর্তৃক সম্পাদিত কোনো, অন্য কোনো নিরীক্ষক কর্তৃক সম্পাদিত কোনো হিসাব, বিবরণ, প্রতিবেদন
বা অন্য কোনো দলিলে স্বাক্ষর করিবেন না, যদি না তিনি উহাতে সন্তুষ্ট হন এবং সম্পাদিত কাজের জন্য পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করেন। হুম, বুঝতে পারছেন? তার মানে তালিকাভুক্ত নিরীক্ষক অন্যের কাজ যদি নেয়, সে সম্পূর্ণ সন্তুষ্ট হয়েই তারপরে সেখানে স্বাক্ষর করতে হবে, নাহলে করা যাবে না। এই এবার হলো 35। কি বলছে 35-এ? বলছে যে 35 হলো নিরীক্ষকের প্রতিবেদন ও ওপিনিয়ন, মানে অভিমত, তাই না? নিরীক্ষকের প্রতিবেদন ও অভিমত। কোনো জনস্বার্থ সংস্থার আর্থিক বিবরণী সম্পর্কে নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করিবার ক্ষেত্রে, হ্যাঁ, নিবন্ধন করলাম, নিরীক্ষক এই মর্মে প্রবিধান দ্বারা নির্ধারিত ফর্মে হলফনামা প্রদান করিবেন যে উক্ত প্রতিবেদন উক্ত প্রতিবেদন প্রযোজ্য অডিটিং স্ট্যান্ডার্ডস এবং এই আইন ও অন্য কোনো আইন, মানে এবার অ্যাক্ট সহিত সংশ্লিষ্ট বিধান প্রতিপালন সাপেক্ষে প্রস্তুত করা হইয়াছে। তাহলে কোনো পাই যখন করা যাবে, তাহলে তখন আলাদা একটা কি দেওয়া লাগবে, আবার আলাদা একটা হলফনামা দেওয়া লাগবে তাকে, যে এর প্রতিবেদন সাধারণত তৈরি করা হইয়াছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এগুলো মেনেই করা গেছে নিরীক্ষা রিপোর্ট তৈরি করার সময়। আবারও পড়ি, পাই যখন পায়ের যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করিবার ক্ষেত্রে নিরীক্ষক এই মর্মে এই মর্মে প্রবিধান দ্বারা নির্ধারিত ফর্মে, একটা ফর্মের মধ্যে হলফনামা প্রদান করিবেন যে, তার মানে প্রবিধান দ্বারা নির্ধারিত ফর্মের যে হলফনামা এফআরসি করবে, সেখানে সে প্রদান করবে যে উক্ত প্রতিবেদন, এই যে আমি রিপোর্ট করতেছি, এটা প্রযোজ্য অডিটিং স্ট্যান্ডার্ড এবং এই আইন ও অন্য কোনো আইনে সংশ্লিষ্ট বিধান প্রতিপালন সাপেক্ষে প্রস্তুত করা হইয়াছে। ধারা 40-এর অধীন কাউন্সিল কর্তৃক প্রণীত অডিটিং স্ট্যান্ডার্ড অনুসরণ না করিয়া, ধারা 40-এর অধীন কাউন্সিল কর্তৃক প্রণীত অডিটিং স্ট্যান্ডার্ড অনুসরণ না করিয়া, 40-এ যাওয়া লাগবে আর কি। কোনো তালিকাভুক্ত নিরীক্ষক তাহার প্রতিবেদনে কোনো অভিমত ব্যক্ত করিবে না। তার মানে অডিটিং স্ট্যান্ডার্ড অনুসরণ না করে করিবে না, এই কথা বলছে। যে ক্ষেত্রে কোনো সংস্থা ইহার বার্ষিক প্রতিবেদনে, অ্যানুয়াল রিপোর্ট, কিন্তু কথা কিন্তু একটা হলো আগে এই আইন পড়ার সময় এরা খেয়াল করবেন যে আগে আছে হলো প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর এবার কিন্তু বলতেছে নিরীক্ষা প্রতিবেদন না, এবার বলতেছে বার্ষিক প্রতিবেদন, মানে অ্যানুয়াল রিপোর্ট। দেখেন, উহার সংশ্লিষ্ট সংস্থার পরিচালক বৃন্দ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, আচ্ছা, এই মর্মে অভিমত প্রকাশ করে যে উক্ত প্রতিবেদনে কর্পোরেট গভর্নেন্স কোড, আমরা যেটা জানি সিজি কোড যেটা, হ্যাঁ, এই যে যেটা হলো 3 জানুয়ারি 2018-এর যে সার্কুলার, এবং তারপরে ডেভেলপ হয়েছে, বা অন্য কোনো নিয়ন্ত্রণমূলক অবশ্য পালনীয় ব্যবস্থাদি প্রতিপালন ক্রমে প্রস্তুত করা হইয়াছে, সেক্ষেত্রে নিরীক্ষক তাহার প্রতিবেদনে, ঠিক আছে, তাহলে দেখেন, আগে বললো কি যে, যে তাহলে এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসলে আমি মনে করি যে এগুলা এগুলা ইম্পর্টেন্ট, এটাকে আসলে ই করা উচিত। এদিকে একটু কালার টালার করা যাবে। গুড, দাঁড়ান। হুম, বলছে কি যে, যে ক্ষেত্রে সংস্থা উহার বার্ষিক প্রতিবেদনে, হ্যাঁ, সংশ্লিষ্ট সংস্থার পরিচালক বৃন্দ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এই মর্মে অভিমত প্রকাশ করে যে উক্ত প্রতিবেদনে কর্পোরেট গভর্নেন্স কোড বা অন্য কোনো নিয়ন্ত্রণমূলক অবশ্য পালনীয় ব্যবস্থাদি প্রতিপালন ক্রমে প্রস্তুত করা কি আছে, এটা যদি বলে, তবে সেক্ষেত্রে নিরীক্ষক তাহার প্রতিবেদনে, হ্যাঁ, প্রতিবেদনে উক্ত কোড বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাদি শর্তের সহিত সঙ্গতি রক্ষা করিয়া প্রস্তুত করা হইয়াছে কিনা উহা উল্লেখ করিবেন। তার মানে আদার ম্যাটার আর কি, বুঝতে পারছি। দেখেন, কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেম হলো কি যে, যখন অডিট হয়ে যায়, অডিট হওয়ার পরে তারপরে হয় হলো অ্যানুয়াল রিপোর্ট, খেয়াল করেন, বার্ষিক প্রতিবেদন হয় তারপরে,
সুতরাং সেই বার্ষিক প্রতিবেদনে সে আসলে সিজির কথা বলতেছে কি বলতেছে না, সেটা তো আমি বুঝবো না। কিন্তু কারণ সিজি তো হলো কর্পোরেট গভর্নেন্স কোড, যেটা সেটা তো হলো কার জন্য? সেটা হলো বিসেকের ইয়ার, এটা হলো শুধু লিস্টেডের জন্য। সে হয়তো জনস্বার্থ সংস্থা কিন্তু লিস্টেড না, সে তো লিখবে না। আবার সে লিস্টেড হইলে পারে সে হয়তো লিখবে, কিন্তু এখন কি লিখবে, পরিপালন হয়ে আছে কি হয় নাই, এটা যদি সে মানে কি লিখবে আমি তো জানি না। কারণ অডিট হওয়ার পরে যায় সিজি, সিজি অডিট হয়। কারণ সিজি অডিটের মধ্যে অনেক কিছু আছে যেটা অডিট মানে অডিটেড এই এর সাথে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে, অডিটর রিপোর্টের সাথে রিলেটেড। তাইলে আমরা যেখানে বললাম যে বার্ষিক প্রতিবেদনে, বার্ষিক প্রতিবেদন তো এগুলো মিলে হয়। বার্ষিক প্রতিবেদন কার নাম? আইনে যদি বলি, তাহলে বার্ষিক প্রতিবেদন হলো এই নোটিশ, হ্যাঁ, তারপরে হলো কি মানে মাইনুটস, তারপর সরি এই যে ফিনান্স, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে কি, তারপরে হলো সিজি, সিজি, সিজি যে রিপোর্ট আছে এই রিপোর্ট, এগুলো দিয়ে তারপরে আরটা হলো কি ডাইরেক্টরস, ডাইরেক্টরস রিপোর্ট। এই সবটি দিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরি হয়। তাইলে বার্ষিক প্রতিবেদনে বলা লাগছিল যে সংশ্লিষ্ট সংস্থার পরিচালক বৃন্দ বা ক্ষমতা, হ্যাঁ পরিচালক বৃন্দ যদি পরিচালনা পর্ষদের রিপোর্টে, তাও একটু আগে হয়তো পাইতেন। কিন্তু অভিমত প্রকাশ করবে কোথায় করবে? সাধারণত আমরা জানি যে পরিচালকরা এটা করে হলো পরিচালকদের যে রিপোর্ট আছে সেখানে। তো এই কথাগুলো স্পষ্ট না, কিন্তু কারণ এগুলো বুঝতে বা আসলে এগুলোর প্রত্যেকটা জিনিসের বোঝার ইস্যুজ আছে, যার জন্য স্পষ্ট না এখানে। কারণ হ্যাঁ, তাহলে কি আপনাকে তাহলে বসে থাকতে হবে যে আমি রিপোর্ট নিয়ে বসে থাকবো? আপনি রিপোর্ট নিয়ে বসে থাকলে সিজি অডিট হবে না। আপনি যদি রিপোর্ট নিয়ে বসে থাকেন আপনার বার্ষিক প্রতিবেদন হবে না। আর বার্ষিক প্রতিবেদন তো আপনি কি লিখছেন আমি তো জানি না। তা আমি এখানে আইন করলাম যে আমি ওখানে লিখবো, তার মানে কি? আইনটাই তো আসলে হলো না, আইনটা তো গাইন হয়ে গেল। কি আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন না? হাসানুর রহমান, আকাশ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা কি মিলতেছে? এই জিনিসটা কি বুঝতেছেন? জি মেলে স্যার। যে অভিমত প্রকাশ করবে হলো অডিটর, তো অডিটর তো আগেই সাইন করে দিছে। তারপরে হয়েছে হলো এই যে কর্পোরেট গভর্নেন্স কোড, যেটা সিজি কোড বলি আমরা, সেটা, সেইটার সনদ হয়েছে তারপর। তাহলে অডিটর সাহেব লিখবো কখন? এই বার্ষিক প্রতিবেদনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা যদি বলতো যে পরিচালক বৃন্দের রিপোর্ট, এ কথা বললে পারেও কিছুটা হইতো। কারণ পরিচালক বৃন্দের রিপোর্ট ইচ্ছা করলে ইয়ে চাইতে পারে, অডিটর বলতে পারে যে আপনারা ওটা আগে পূরণ করেন, আগে বানান, বা একসাথে দেন আমাকে, এটা বলতে পারে আর কি। তাইলে কিছুটা হইলেও বার্ষিক প্রতিবেদনের মধ্যে তাহলে নিরীক্ষক তাহার প্রতিবেদনে উহার কোড বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাটি শর্তের সহিত সঙ্গত, সঙ্গতি মানে রক্ষা করিয়া প্রস্তুত করা হয়েছে কিনা উহা উল্লেখ করতে পারিত। কিন্তু এটা তো হইল না। এখন এই জিনিস তো সবাই ধরতে পারবে না, সবাই সাপের মন্ত্র পড়ে যাবে আর কি, বুঝতে পারছেন? কিন্তু হইল না তো এটা। যাই হোক, না হইলেও পরেও যা বলছে তাই, তাই এখানে যা বলছে সেটাই আপনাদের বললাম। যে নিরীক্ষক বলবে, নিরীক্ষক বলার কোনো সুযোগ নেই। তার বার্ষিক প্রতিবেদন তৈরি হয় এই জিনিসগুলো নিয়ে। লিগ্যালি বললে হলো পরিচালনা পর্ষদের ডাইরেক্টরস রিপোর্ট, লিগ্যালি বললে হলো অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, লিগ্যালি বললে হলো এজিএম এর নোটিশ, আর হলো আর কি, যদি আইনের কথা বলি এগুলোই আর কি। আর অন্য যত কিছু আসে এগুলো হলো মানে এই যে ইন্টিগ্রেটেড, হ্যাঁ, যে মানে রিপোর্টিং এর ক্ষেত্রে অনেক কিছু আসে। তারপরে গ্লোবাল রিপোর্টিং ইন্ডেক্সের ক্ষেত্রে অনেক কিছু আসে। কিন্তু আইনগতভাবে লিগ্যালি হলো ওই কটা জিনিস। আপনি ইচ্ছা করলে ম্যানেজমেন্ট রিপোর্ট দিয়ে দিতে পারেন, আপনি, হ্যাঁ, ইচ্ছা করলে ম্যানেজমেন্ট রিভিউ দিতে, এরকম অনেক কিছু দিচ্ছে বার্ষিক প্রতিবেদন অ্যানুয়াল রিপোর্টের মধ্যে। ইন্টিগ্রেটেড রিপোর্টিং হচ্ছে, তাই না, যেখানে নন ফিনান্সিয়াল ম্যাটার আছে, ফিনান্সিয়াল ম্যাটার আছে, হ্যাঁ এগুলো দিতে পারবেন। কিন্তু লিগ্যালি হলো এগুলো, সেগুলো আগে তৈরি হয়ে যাচ্ছে, সুতরাং আপনার মতামত, সেই অডিটরের মতামত দেওয়ার সুযোগ নাই। এবার যাই 36, গুরুতর অনিয়ম। গুরুতর অনিয়ম, জনস্বার্থ সংস্থায় মানে পাই যেগুলা, নিরীক্ষা পরিচালনাকালে তালিকাভুক্ত নিরীক্ষক যদি এই মর্মে সন্তুষ্ট হন
বা তাহার বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে উক্ত সংস্থায় গুরুতর অনিয়ম সংঘটিত হইয়াছে। ওকে, তাহলে তিনি তিনি মানে ওই নিরীক্ষক, তালিকাভুক্ত নিরীক্ষক অনতিবিলম্বে জনস্বার্থ সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য, তাই না, বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার, উহা সদস্য সহ উহা যারা কর্মকর্তাকে, মানে সিএফও, তারপরে সিইও মানে এমডি সাহেব, এবং এবং আরো আছে, কোম্পানি সেক্রেটারি আছে, বা হেড অফ ইন্টারনাল অডিটর আছে, এরা কর্মকর্তা। উক্ত অনিয়ম সম্পর্কিত বিস্তারিত বিবরণ লিখিতভাবে অবহিত করিবেন। ওকে। খ, দফা ক তে উল্লেখিত প্রত্যেক ব্যক্তিকে, মানে যাদের নাম বললো, ডাইরেক্টর, এমডি, এককভাবে বা যৌথভাবে উক্ত অনিয়মের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জনস্বার্থ সংস্থাকে অনুরোধ করিবেন। ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করিবেন, তার মানে এখানে অডিটর এটা পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলতে পারে, তাই না, বলতে পারে। এটা কে বললো? এটা এফআরসি এক বললো যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলতে পারি। এ, হুম, মানে জিনিসটা জানি কেমন হয়ে গেল। গুরুতর অনিয়মের ক্ষেত্রে অবহিত করব, এবং হওয়া উচিত হলো এরকম যে ইয়েকেও অবহিত করব, ওই মানে এফআরসি কে। তখন এফআরসি বলবে যে এটা এখন সংশোধন করো। কিন্তু অডিটর এখানে যদি এই প্রত্যেক ব্যক্তিকে এককভাবে হতে হবে উক্ত অনিয়মের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট জনস্বার্থ সংস্থাকে অনুরোধ করিবেন, কে অনুরোধ করিবেন? অডিটর। এই আর এক আইন হইলো, আমি অভিহিত করিব, দেখেন অনেক আইন দেখেন যে অবহিত করিতে হইবে, অবহিত করিতে হইবে, অডিটর তো অবহিত করিবে। সে শাস্তিমূলক, সে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলবে কেন? তার মানে আপনি ম্যানেজমেন্টে পার্ট হয়ে গেলেন। আইন লেখছে কিরকম, বুঝতে পারছেন কিরকম বুদ্ধিমান লোকজন আইন লেখছে? দেখেন, আমরা যখন শোনেন ব্যারিস্টারি, ব্যারিস্টারি পড়ছি, আমরা একটা বই পড়ছি, হ্যাঁ, আমরা একটা পড়ছি, একটা ছিল হলো, মানে যদিও আমি ব্যারিস্টার না, কি করে রাখি, পাশ করিনি কিন্তু, মানে পাশ করিনি মানে পরীক্ষা দিতে পারিনি। ওই রুলস অফ ল, আইনের আইন, আপনি আইন লেখার সময় আইনের আইন জানতে হবে, বুঝতে পারছেন? আইনের আইন যদি না জানেন তো যেরকম অবস্থা হবে। অডিটর সাহেব কি জন্য সে গুরুতর অনিয়ম হচ্ছে, সে এই গুরুতর অনিয়মের মানেই হলো, এটা বলার কারণ হলো এই জিনিস যে ইয়ে মাঝখানে, অডিটের মাঝখানে আমি জানাবেন, অবহিত করবো। কিন্তু আমি কেন বলবো যে আপনি উপযুক্ত ব্যবস্থা নেন? কিন্তু আমি কি, আমি তো খালি এগুলো এগুলো বলবো, রিপোর্ট করবো। দেখেন, এর মধ্যে একটা ঢুকাই দিয়ে দিচ্ছে। বরং এটা হওয়া উচিত যে এখানে বলতো যে পরিচালক ছাত্র সংস্থাকে জানাবে, সাথে কাউন্সিলকে জানাবে, কাউন্সিল তখন সেটা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলবে। এইটা হওয়া উচিত ছিল। এখন দেখি নিচে কি বলছে আবার। উপধারা একের অধীন লিখিতভাবে অবহিতকরণে 30 দিনের মধ্যে উক্ত অনিয়মের বিষয়ে সং- সংশ্লিষ্ট জনস্বার্থ সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ না করিলে, হ্যাঁ, তো এগুলো তো বলবে হলো ইয়ে তালিকাভুক্ত নিরীক্ষক উত্তরূপে বিষয়টি তৎকর্তৃক উপযুক্ত বলিয়া বিবেচিত অন্যান্য তৎস সহ যে কাউন্সিল, পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান। তার মানে কি হলো জানেন, এটা কি বলতে চাইছে? আমি আপনাকে বলি। এটা বলতে চাইছে যে, মানে এই যে কাজ, মানে মানে আসলে কি বলবো আসলে, এটা হলো মানে অডিট কমিটির কাজ, যেটা অডিট অডিট কমিটি মানে উইদিন দা উইদিন দা কোম্পানি, সরি উইদিন দা কোম্পানি, হ্যাঁ, উইদিন দা পাই, তারা যখন বের করবে, বের করে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট যে ডাইরেক্টর থাকবে, যেটা হলো আমাদের, তারা জানাবে যে হ্যাঁ আমরা এই পাইছি, ঠিক করে 30 দিন সময় দিবে, এরকম হলো আইনটা, হলো এরকম, এবং সেটা গুড ল, ঠিক আছে। তা আমার কথা হলো যে অডিটর সাহেব বলবে, তারপরে করবে। অডিটর সাহেবের দায়িত্ব হলো যা সব মানে ভুল ভ্রান্তি ঠিক করে দেওয়া। তার মানে কি আমি নিজেই অডিট এবং ম্যানেজমেন্ট গুলা ফেললাম? এটা এটা হ্যাঁ, হইতে পারে কি যে উইদিন দা কোম্পানি, যেটা যেটা অডিট কমিটি যদি কোনো কিছু পায় সেটাকে বলবে। না হলে অডিট কমিটি সরাসরি যেমন বিসেককে করে, যে হ্যাঁ আমি বলছি শোনে না, হ্যাঁ বিসেককে জানা দেবে, এইটা হইতে পারে। অডিটর সাহেব হ্যাঁ ওখানে জানা দিবে। অডিটর সাহেব যদি বলে যে বিসেককে জানাইতে হবে, ওই সাথে বলে এফআরসিকে জানাইতে হবে যে এফআরএ সে জানা দিবে। এই ফলে ই করবে। এখন এটা করতেছে কি, মানে লেখা আসলে হয় নাই, লেখাটা হয়েছে হলো অন্যরকম, বলতেছে যে 30 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করিলে তালিকাভুক্ত নিরীক্ষক উক্তরূপে বিষয়টি তো সব সহ, মানে এভিডেন্স সহ কাউন্সিল এবং আইসিএবি, আইসিএমএ
এবং আইডিআরএ ধরেন বা ব্যাংক, হ্যাঁ, এত সংক্রান্ত আইন বা বিধি অনুযায়ী অন্য কোনো বিধিবদ্ধ সংস্থা, প্রতিষ্ঠান বা সংস্থাকে প্রয়োজন অনুযায়ী অবহিত করিবেন। তো উনি তো রিপোর্ট দিয়ে অবহিত করিবেনই, রিপোর্ট দিয়ে। আর মাঝখানে সে একটা হয়তো বলতে পারে যে মানে সে জানার সাথে সাথে সবাইকে অবহিত করিবেন, এটা এটা বললে ঠিক ছিল। কিন্তু 30 দিন সময় দিবে, তারপর এটা ঠিক করিবে, ঠিক করে, হ্যাঁ, যদি ঠিক, আর যদি ঠিক করে কি করবে তাহলে? সেটা তো বলে না এখানে। যদি ঠিক করে, অডিটর সাহেব বলবে, তখন বলবে না যে আমি এই এই ভুল পাইছিলাম, হ্যাঁ, এটা জানাইছি, জানানোর পরে সেটা সংশোধন করা হয়েছে, তাহলে সেটাও জানলে সে বলবে। কিন্তু এটা অডিটরের কাজ না। এইটা ডিফাইন করাটা মানে আইনগতভাবে এইভাবে আইন লেখা ঠিক হয় নাই, নাই, নাই। এটা অডিটরের দায়িত্ব না এটা, যেটা সে দেখবে যে 30 দিনের মধ্যে হয় নাই। 30 দিনের মধ্যে তার যদি অডিটই হয়ে যায়, তখন কি করবে সে? এগুলা মানে এগুলা হলো ভুয়া ভুয়া আইন, এগুলা আইন হয় নাই, মানে যা লিখতে চাইছে, যা বোঝাতে চাইছে তা হয় নাই। এটা অডিটরের কাজ না এটা। ঠিক আছে, অডিটরের কাজ হলো ওই পর্যন্ত অবহিত করবে না, সে ইচ্ছা করলে সবাইকে অবহিত করবে, আসলে কি যে হ্যাঁ গুরুতর যেহেতু অনিয়ম, আমরা রিপোর্টিং এর আগেই আপনাদের জানা দিলাম, সবাইকে জানা দিলাম, কাউন্সিলকে জানালাম, আইসিএবি, আইসিএমই, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক বা আইডিআরএ, হ্যাঁ, বা মানে কন্ট্রোলিং অথরিটি যেগুলো আছে তাদেরকে আমরা জানা দিলাম, হয়ে গেল। তারা সেটা সিদ্ধান্ত নিবে, তারা এটা করাবে। অডিটর সাহেবের দায়িত্ব হয়েছে এটা করানো। হারে, হাইরে আইন লেখকরা রে! আমরা আসলে আমরা এখন প্রফেশন বাদ দিয়ে দিব, মোটামুটি ধরে নিচ্ছি এখন। এগুলো দিয়ে হবে না। এবার আসেন 37, দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরীক্ষকের স্বাধীনতা। জাস্ট গুড, এটা থাকা উচিত। একজন তালিকাভুক্ত নিরীক্ষক সম্পূর্ণ স্বাধীনভাবে তাহার দায়িত্ব পালন করিবেন এবং তিনি কাউন্সিল কর্তৃক প্রণীত নিরীক্ষা চর্চা কোডের পরিপন্থী কোনো কাজ করিবেন না। এটা সাধারণ কথা। অথবা তালিকাভুক্ত নিরীক্ষক হিসেবে তাহার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এরূপ কোনো কাজে জড়িত হইবেন না। কাউন্সিল প্রবিধান দ্বারা তালিকাভুক্ত নিরীক্ষক কর্তৃক নিরীক্ষা চর্চার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও তথ্য সরবরাহের বিষয়ে সুনির্দিষ্ট পদ্ধতি পদ্ধতি নিরীক্ষা করিতে পারিবেন। হ্যাঁ, এগুলা তো মানে স্বার্থের সংজ্ঞা, খুব সুন্দর কথা। একজন তালিকাভুক্ত নিরীক্ষক, তালিকাভুক্ত নিরীক্ষক স্বার্থে জনস্বার্থে সংস্থার সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োজিত থাকাকালীন নিরীক্ষা কার্য ব্যতীত আর অন্য কোনো, হ্যাঁ, তার স্বার্থের সংঘাত হয় এই ধরনের কোনো কিছু, হ্যাঁ, কোনো কার্য মানে এঙ্গেজমেন্ট হবে না আর কি। এই বলছে গুড, এটা গুড। পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বার্থমূলক জনস্বার্থমূলক পর্যবেক্ষণ। কাউন্সিল এবং পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান মানে আইসিএমএ এবং আইসিএবি একক বা ক্ষেত্রমত যৌথভাবে, মানে কাউন্সিল এবং এফআরসি এবং এরা আইসিএবি এক মানে একক যৌথভাবে পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠানের সনদে উল্লেখিত পেশাগত ও ব্যবসায়িক আচরণের সর্বোচ্চ মান বজায় রাখা সহ অ্যাকাউন্টেন্সি পেশার পেশার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে কাজ, হ্যাঁ, একসাথে মিলে করতে পারবে। জনস্বার্থমূলক নজরদারি নিশ্চিত করিবে, ইজ গুড। কাউন্সিল এবং পেশাদার প্রতিষ্ঠান, হ্যাঁ, নিরীক্ষা চর্চার উন্নয়ন এবং এই আইনের অধীন পর্যালোচনার জন্য কৌশল মানে পলিসি ও, তাই না, কৌশল এবং টেকনিক্স এবং পলিসি অ্যান্ড টেকনিক্স নির্ধারণী বিষয়াদি সহ সামগ্রিক একটা ওভারঅল একটা ওভারঅল প্ল্যান, তাই না, ওয়ার্ক প্ল্যান সম্পর্কে প্রতি বছর অনন্য 2বার পর্যালোচনা সভায় মিলিত হইবেন। হ্যাঁ, 2বার এফআরসি আর আইসিএবি মিলিত হইবেন। এই ছিল হলো পঞ্চম অধ্যায়। এবার আমরা একটু কাজ করি, এই একটু 10 মিনিট একটু হলে, যদি আপনারা মনে করেন আমরা 10 মিনিট একটু বিরতি নিতে পারি। 10 মিনিট তো স্যার। আমি এর মধ্যে আমি নামাজটা পড়ে নিই একটু। 10 মিনিট জি, বিরতি জি, নিচ্ছি, জি। প্লিজ, জি হ্যাঁ, স্যার। একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 10টা মিনিট হয়ে যাবে প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। এর মধ্যে দেখলাম 5 জন চলে গেছে নাকি, দেখলাম 5 জন নাই, 14 জন ছিল, 9 জন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আমরা যারা আছি আমরা আমরা যতক্ষণ পারি কন্টিনিউ করি, 9:30 পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এখানে স্ট্যান্ডার্ড নির্ধারণ ও পরিবীক্ষণ, ষষ্ঠ অধ্যায়, যে স্ট্যান্ডার্ড নির্ধারণ ও রিভিউ ও প্রকাশনা ইত্যাদি, এটা তো মানে এখন আমাদেরও কাজ, ওনাদেরও কাজ। কাউন্সিল জনস্বার্থ সংস্থাসমূহের জন্য, তারা সবসময় পায়ের কথা বলতেছে। পেশাদার অ্যাকাউন্টিং সেবা প্রদানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক জারিকৃত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সহিত
সঙ্গতি রাখিয়া ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড নিশ্চয়তা ও নৈতিকতার ঘোষণার সহিত সঙ্গতি রাখিয়া অডিটিং স্ট্যান্ডার্ড প্রণয়ন ও জারি করিবে। মানে যেটা আমরা করছি সেটা এখন ওনারা করবে এই বলছে, আমরাও করি, ওনারাও করে। কাউন্সিল অডিটিং স্ট্যান্ডার্ডের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় গাইডলাইন জারি করিবে এবং এর জন্য আবার গাইডলাইনও থাকবে। প্রত্যেক তালিকাভুক্ত নিরীক্ষক তাহার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক অডিটিং স্ট্যান্ডার্ড সমূহে উল্লেখিত ন্যূনতম শর্ত প্রতিপালন সহ এই আইনের অধীন জারিকৃত বিধি, প্রবিধান, কোড বা গাইডলাইন অনুসরণ করিবে। ওকে। উপধারা একে যাহা কিছু থাকুক না কেন, মানে একে বলতে হলো এই যে যেটা বললো এখানে স্ট্যান্ডার্ড কথা বললো এইটা, কাউন্সিল আন্তর্জাতিক উত্তম অনুশীলনের সহিত সামঞ্জস্য রাখে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য পৃথক স্বরলিখিত আর্থিক রিপোর্টিং কাঠামো এবং স্ট্যান্ডার্ড প্রণয়ন করিতে পারিবে। তার মানে এখানে এসে আর বললো যে যে যেগুলা স্মল অ্যান্ড মিডিয়াম যেগুলো প্রতিষ্ঠান আছে তাদের জন্য তারা কি এটা হলো স্বরলিখিত আর্থিক রিপোর্টিং কাঠামো এবং স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে পারিবে। মনে হয় এটা তো এখনো করে নাই মনে হয়, আছে একটা। সেটা হলো বলছে কি যে এবং কাউন্সিল এই ধারার অধীন প্রণীত অডিটিং স্ট্যান্ডার্ড ও ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড নিয়মিতভাবে হালনাগাদ করিবে এবং উহা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ ও প্রচার করিবে। ওকে। তার মানে এখানে বোঝা গেল যে জনস্বার্থ সংস্থা তো আছেই, এই যে বলছে একে যাই থাকুক না কেন। পরে আবার যা বলতেছে যে তারা এই যেগুলো ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান তাদের জন্য একটা সহজ একটা আর্থিক রিপোর্টিং কাঠামো এবং স্ট্যান্ডার্ড প্রণয়ন করিবে। গুড। স্ট্যান্ডার্ড প্রতিপালন অব্যাহতি কাউন্সিল প্রয়োজনে ক্ষুদ্র প্রতিষ্ঠানকে পৃথক স্বরলিখিত ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড হইতে অব্যাহতি দিতে পারিবে। ক্ষুদ্রের জন্য অব্যাহতি দেওয়া যাবে, এ বলা আছে। এবং এই ক্ষুদ্র জন্য তো আসলে অব্যাহতি দেওয়া দরকার আসলে। স্ট্যান্ডার্ড প্রণয়নে সহযোগিতা কাউন্সিল এই ধারার অধীন ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং অডিটিং স্ট্যান্ডার্ড প্রণয়নে পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠানের পরামর্শ ও সহায়তা গ্রহণ করিবে এবং উক্তরূপ কোনো পরামর্শ সহায়তা চাওয়া হইলে উক্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। মানে দুইটাই আছে। এই স্ট্যান্ডার্ডের প্রাক প্রকাশনা, ওই যে যেটা আগে প্রকাশ করা আর কি, কারোর মতামতের জন্য। কাউন্সিল কোনো ফিনান্সিয়াল রিপোর্টিং অডিটিং স্ট্যান্ডার্ড প্রণয়ন বা সংশোধন করতে চাহিলে তৎসম্পর্কে আগ্রহী ব্যক্তি বর্গের নিকট হইতে 60 দিনের মধ্যে আপত্তি বা মন্তব্য বা মতামত আহ্বান করি একটি নোটিশ কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ এবং বহু প্রচারিত অন্তত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে 3 দিন প্রচার করিবে। মানে বুঝে ফেললেন, এটা বাংলা এবং ইংলিশ পত্রিকা বা ধারাবাহিকভাবে 3 দিন প্রচার করবে এবং এবং এফআরসির ওয়েবসাইটে থাকিবে। কোনো ব্যক্তি জারিতব্য স্ট্যান্ডার্ডের উপর আপত্তি বা মন্তব্য বা মতামত দাখিল করিতে ইচ্ছা প্রকাশ করিলে তিনি উপধারায় একে উল্লেখিত নোটিশ প্রচারের পর উক্ত নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে মানে 60 দিনের মধ্যে কাউন্সিলের নিকট লিখিতভাবে দাখিল করিবেন এবং কাউন্সিল এই ধারার অধীন ফিনান্সিয়াল রিপোর্টিং অডিটিং স্ট্যান্ডার্ড সমূহ প্রণয়ন বা সংশোধনের উদ্দেশ্যে উহা চূড়ান্ত করিবার ক্ষেত্রে উপধারা 2 এর অধীন দাখিলকৃত আপত্তি বা মন্তব্য মতামত বিবেচনা করিবেন। ইয়েস, বিবেচনা করিবেন। এবার 44 কি বলছে, জনস্বার্থ সংস্থাসমূহ কর্তৃক স্ট্যান্ডার্ড প্রতিপালন। তার মানে ওনারা যেটা করলো সেটা আবার যারা ক্লায়েন্ট আছে, যারা আছে তারা প্রতিপালন করবে। এই আইনের প্রবর্তনের অব্যবহিত পর হইতে অন্য কোনো আইনের অধীন জনস্বার্থ সংস্থা কর্তৃক কোনো আর্থিক বিবরণী প্রস্তুত করিবার বাধ্যবাধকতা থাকিলে উক্ত সংস্থা ইহা নিশ্চিত করিবে যে আর্থিক বিবরণী উক্ত আইন এবং এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত নিরীক্ষক দ্বারা নিরীক্ষিত এবং এই আইনের অধীন প্রণীত ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড হুম ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড কোড, নির্দেশনা, বিধি এবং প্রবিধান সমূহ অনুসরণ ক্রমে প্রস্তুত করা হইয়াছে। সোজা কথা, তার মানে যারা কন্ট্রোলিং অথরিটি আছে
তারা যেমন ব্যাংক, হ্যাঁ, লিজিং, তারপরে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, সেরকম আর কি। তাদের যে কন্ট্রোলিং অথরিটি আছে, তারা যখন এই নিরীক্ষা করাইবেন, এবং তারা যখন এগুলো বলবেন, সাথে সাথে বলবেন যে রিপোর্টিং স্ট্যান্ডার্ড, কোড, বিধি, প্রবিধান এগুলো সব মানা হইয়াছে, এটা সে নিশ্চিত করিবে। এই যে অনুসরণ প্রস্তুত, এই যে অনুসরণ ক্রমে প্রস্তুত করা হইয়াছে, এইটাই। এই যে ইহা নিশ্চিত করিবে যে, কেন কে নিশ্চিত করে বলেন? যে এফআরসি বলছে যে এটা উক্ত বিবরণী, ওই আর্থিক বিবরণী যখন তৈরি করবে, তখন সেখানে স্ট্যান্ডার্ড, ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, কোড, বিধিমালা সব অনুযায়ী সেটা তৈরি করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে ব্যাংকের যখন কি হয়, ব্যাংকের যখন অডিট হয়, তখন খালি সব দোষ হয় খালি অডিট হয়, কিন্তু ওনারা যে ঠিক মতো প্রমাণ করে নাই, সেটা কোনো কথা নেই। বলতেছে যে দেখা যাচ্ছে 4% এনপিএল, প্রকৃতপক্ষে 96% হলো এনপিএল। তো এই আর্থিক বিবরণী তৈরি করছে কে? তার তো দায়িত্ব ছিল যে ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা নিশ্চিত করা, ইহা নিশ্চিত হইবে যে। এ, তার দায়িত্ব কোথায়? এই আর কি। তাহলে ওখানে যে এখন আমাদের হোক আর বাইরের হোক, যে সিএফও আছে, তাই না, যে ওখানে হেড অফ অ্যাকাউন্টস আছে, ইন্টারনাল অডিটর আছে, এদের কাজ কি? এমডি সাহেবের কাজ কি? এ নিশ্চিত করা, সে তো করে নাই। আচ্ছা, এবার 45, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদন রিভিউ। কোনো জনস্বার্থ সংস্থা কর্তৃক আর্থিক বিবরণী ও বার্ষিক প্রতিবেদন কোনো সরকারি দপ্তরে বা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হইলে কাউন্সিল বা তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত আর্থিক বিবরণী ও বার্ষিক প্রতিবেদন এই আইন অনুসরণপূর্বক প্রণয়ন করা হইয়াছে কিনা তা পর্যালোচনা করিতে পারিবেন। কাউন্সিল বা তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এতদুদ্দেশ্যে নিম্ন বর্ণিত জনগণের নিকট হইতে তথ্য বা ব্যাখ্যা চাইতে পারিবে, যথা জনস্বার্থ সংস্থার যে কোনো কর্মকর্তা বা পরিচালক, আর্থিক বিবরণী প্রণয়নের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত জনস্বার্থ সংস্থার কর্মকর্তা, জনস্বার্থ সংস্থার আর্থিক বিবরণী ও প্রতিবেদন নিরীক্ষার জন্য নিযুক্ত নিরীক্ষক বা নিরীক্ষা ফার্ম, আচ্ছা, এবং কস্ট অডিট সম্পন্নকারী নিরীক্ষক, তাদের সবই রিভিউ করা যাবে এবং ব্যাখ্যা চাওয়া যাবে এদের কাছে। কোনো জনস্বার্থ সংস্থা উহার বার্ষিক আর্থিক বিবরণী কোনো সরকারি দপ্তর বা কর্তৃপক্ষের নিকট দাখিল করিলে উক্ত আর্থিক বিবরণী একটি অনুলিপি প্রভিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের নিকট উপস্থাপন করিবে। আচ্ছা, তার মানে কি, যে যদি পাই, যদি কোনো আর্থিক বিবরণী সরকারি দপ্তরে বা কর্তৃপক্ষের নিকট কর্তৃপক্ষ নিকট দাখিল করে, ওর একটা কপি আবার কাউন্সিলের কাছে দেওয়া লাগবে। কাউন্সিল প্রবিধান দ্বারা নির্ধারিত ফি ও তথ্য সহযোগে যে কোনো স্বার্থ সংস্থার পায়ের নিকট হইতে উহার আর্থিক বিবরণী তৎসংক্রান্ত নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের জন্য আদেশ দিতে পারিবেন। ইয়েস, এটা সবসময় দিচ্ছে আর কি। এবার 44, জনস্বার্থ সংস্থার নিরীক্ষকদের নিরীক্ষা চর্চা রিভিউ। তাহলে উপরটা কি ছিল তাহলে? আর্থিক বিবরণী এবং বার্ষিক প্রতিবেদন রিভিউ, আর যে এটা হলো জনস্বার্থ সংস্থার নিরীক্ষকদের নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ। কাউন্সিল বা তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা একজন তালিকাভুক্ত নিরীক্ষকের নিরীক্ষা চর্চা রিভিউ করিতে পারিবে, এবং এতদ উদ্দেশ্যে সংশ্লিষ্ট নিরীক্ষক বা তাহার অংশীদার, কর্মচারী, সহায়ক কোনো ব্যক্তির দখলে থাকা বা নিয়ন্ত্রণাধীন থাকা সকল রেকর্ড, দলিলাদি, বার্ষিক ব্যালেন্স শিট, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্য বিধ সম্পত্তি ইত্যাদি পরিদর্শন, পরীক্ষা ও অন্যরূপে সংগ্রহ করতে পারিবে, এবং যে কোনো অংশীদার, কর্মচারী বা সহযোগী ব্যক্তির নিকট হইতে তথ্য বা ব্যাখ্যা চাইতে বা জিজ্ঞাসা করিতে পারিবে। Good, এটা তো আগের নিয়ম। তারপরে যেটা বলছে যে ফিনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড অনুসরণের বাধ্যবাধকতা, এটা তো আগেও কয়েকবার বলছে যে এটা করতে হবে, এটার পর আর কি আছে। এবার আমরা সপ্তম অধ্যায়ে যাই, যে অপরাধ, যেটা 48-এ বলা আছে যে অপরাধ
দণ্ড, জরিমানা, তদন্ত, আপিল ইত্যাদি। এটা কিভাবে? যদি কোনো ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধি, প্রবিধান, গাইডলাইন, স্ট্যান্ডার্ড বা নির্দেশনায় উল্লেখিত কোনো শর্ত ভঙ্গ বা অসাধু পন্থা বা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিরীক্ষক হিসেবে নিবন্ধন লাভ করেন, হুম, এবং এই আইনের কোনো বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উভয় ব্যক্তি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 5 বছরের কারাদণ্ড বা এবং অনন্য 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারিবেন। বাস, ওনাকে দণ্ডিত করা যাইবে। কি কোনো ব্যক্তি এই আইন এবং এই বিধি এবং স্ট্যান্ডার্ড নির্দেশিত উল্লেখিত যে কোনো শর্ত ভঙ্গ বা অসাধু পন্থা বা মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে যদি হয়, তারই পারে 5 বছর বা 5 লাখ টাকা জরিমানা হবে। অভিযোগের তদন্ত ইত্যাদি। আর বলছে যে কাউন্সিল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিম্ন বর্ণিত যে কোনো অভিযোগের সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করিতে পারিবে। অভিযোগের, এটা কিন্তু অভিযোগ। কোনো তালিকাভুক্ত নিরীক্ষকের বিরুদ্ধে উত্থাপিত যে কোনো অসৎ নিরীক্ষা চর্চা, অবহেলা বা পেশাগত আচরণ, এটা কেউ যদি অভিযোগ করে, কোনো তালিকাভুক্ত নিরীক্ষক কর্তৃক নিরীক্ষা চর্চা, কোডের লঙ্ঘন এবং ধারা 36 অনুযায়ী পেশাগত গুরুতর অনিয়ম সংগঠন এবং এই আইন বা ততোধীন প্রণীত বিধি, প্রবিধান, গাইডলাইন, স্ট্যান্ডার্ড বা নির্দেশনায় উল্লেখিত কোনো শর্ত ভঙ্গ, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কাউন্সিল বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলের কোনো সদস্য বা কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হইলে কোনো জনস্বার্থ সংস্থা, উহার পরিচালক, কর্মকর্তা এবং কর্মচারী অথবা নিরীক্ষক তাহার দখলে বা নিয়ন্ত্রণে থাকা যে কোনো তথ্য, প্রসঙ্গিক বহি, রেকর্ড বা দলিল উপস্থাপন বা দাখিল করিতে বাধ্য থাকিবে। উপধারা 2 এর অধীন নির্দেশিত কোনো বিষয় গোপন বা এত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করা যাইবে না। আচ্ছা, ভালো। এবার আসেন আদেশ লঙ্ঘনের জন্য প্রশাসনিক জরিমানা ইত্যাদি। যদি কোনো তালিকাভুক্ত নিরীক্ষক এই আইনের অধীন প্রদত্ত কাউন্সিলের কোনো আদেশ বা নির্দেশ পালন করিতে অস্বীকার করিতে বা ব্যর্থ করিতে বা করেন বা ব্যর্থ হন, তাহা হইলে কাউন্সিল উক্ত তালিকাভুক্ত নিরীক্ষককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও পরিমাণ অর্থ প্রশাসনিক জরিমানা হিসেবে আরোপ করিতে পারিবে। That's good. এবং যে জরিমানা করবে সেটা হলো যে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, যেটা সরকারি সরকারি হ্যাঁ, যেটা পাওনা আদায়, এটা একটা আছে 1913 সালের, সেই অনুযায়ী আদায়যোগ্য হইবে, এই বলছে আর কি। তারপর কি বলছে? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেটা ধারা 50, মানে ধারা 50-এ বর্ণিত প্রশাসনিক জরিমানা ব্যতীত এই আইনে অন্য কোনো বিধানে উল্লেখিত অপরাধের তদন্ত ও বিচারের ক্ষেত্রে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর প্রযোজ্য হইবে। বুঝতে পারছেন? এবং কোড অফ তার মানে এটা হবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এগুলা যদি হয়, এই যে 48-এ যেটা বলছে, 50-এ যেটা বলছে, এখানে বলছে হলো কি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হবে আর কি। আর প্রয়োগকারী বিভাগের সুপারিশের উপর আপত্তি ও শুনানি। জনস্বার্থ সংস্থা, তালিকাভুক্ত নিরীক্ষক, নিরীক্ষা ফার্ম বা পেশাদার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান প্রয়োগকারী বিভাগের কোনো সুপারিশের উপর আপত্তি দাখিল করিতে পারিবে। হ্যাঁ, তারা যেটা বলবে তার উপরে আপত্তি করা যাবে। এবং উপধারা 1-এর অধীন আপত্তি দাখিল, আপত্তি বিবেচনা, শুনানির জন্য প্যানেল গঠন, উহার কার্যপদ্ধতি, আপত্তি নিষ্পত্তি এবং এতৎ সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে। এই তারপরে হলো কি বলছে, কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এই যে এফআরসি যে সিদ্ধান্ত নিবে, তার বিরুদ্ধে আপিল করা যাবে। এই আইনের এখন কোথায় আপনি আপিল করবেন আর কি? এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কাউন্সিল কর্তৃক প্রদত্ত যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পক্ষ সংক্ষুব্ধ হইলে উক্ত, হ্যাঁ মানে অ্যাগ্রিড হইলে উক্ত সিদ্ধান্ত সম্পর্কে অবগত হইবার 30 দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করতে পারিবে। এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আপিল কর্তৃপক্ষের নিকট পেশ করা যাইবে। তার মানে আপিল বোর্ড এবং উপধারা 1-এর অধীন দায়েরকৃত আপিলের ক্ষেত্রে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। এখন আপিল কর্তৃপক্ষ বলতে যে 54 ধারায় যে আপিল আপিল কর্তৃপক্ষ সেটা বলা হয়। এই আইনের অধীন আপিল শুনানির জন্য সরকার সরকারি গেজেট দ্বারা একটি আপিল কর্তৃপক্ষ গঠন করিতে পারিবে এবং উহা হিসাব রক্ষণ ও নিরীক্ষা আপিল আপিল করতে হিসাব রক্ষণ ও নিরীক্ষা আপিল কর্তৃপক্ষ নামে অভিহিত হইবে। তার মানে একটা আপিল কর্তৃপক্ষ হবে, যার নাম হবে হিসাব রক্ষণ ও নিরীক্ষা আপিল কর্তৃপক্ষ নামে অভিহিত হইবে।
আর হলো কি বলছে এখানে, এই আইনের অধীন আপিল শুনানির জন্য সরকার সরকারি, আচ্ছা, গেজেট দ্বারা হবে, এর নাম বললাম। উপধারায় একে উল্লেখিত আপিল কর্তৃপক্ষ নিম্নরূপে গঠিত হইবে, কিভাবে? অর্থনীতি, ব্যবসা প্রশাসন, হিসাব রক্ষণ, আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা বা বাণিজ্য বা আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহ অনন্য 20 বছরের কার্যনির্বাহী, মানে নির্বাহী কাজের, মানে অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তি অথবা একজন অবসরপ্রাপ্ত সচিব যিনি ইহা চেয়ারম্যানও হইবেন। তার মানে দুইজনের কথাই বলা আছে। যারা আসলে অ্যাকাউন্টেন্ট রিটায়ার্ড আছে, 20 বছরের অভিজ্ঞতা আছে, তারাও হইতে পারবে। একজন অবসরপ্রাপ্ত সচিবের যদি এই যোগ্যতা থাকে তাহলে সেও হইতে পারবে। আইন বিষয়ে স্নাতক, মানে সম্মান ডিগ্রি সহ আইন পেশা বা আইন চর্চায় অনন্য 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইন আইন বিশেষজ্ঞ থাকবে আপিলের মধ্যে। তার আবার স্নাতক ডিগ্রি সম্মান সহ থাকা লাগবে, অনার্স থাকা লাগবে, খালি স্নাতক থাকলে হবে না। এগুলো যে কেন লেখে আল্লাহ জানে। স্নাতক করে যদি সে, স্নাতক করার পরে সে যদি আইনজ্ঞ হইতে পারে, তাইলে এইখানে সম্মান থাকা লাগবে কেন? সম্মান ছাড়া, তাহলে ওখানে লেখা আছে যে স্নাতক সম্মান ছাড়া এলএলবি করা যাইবে না। তো এরকম আমরা হলো আইন লেখক, এখানে লিখলাম স্নাতক সম্মান ডিগ্রি সহ। তাহলে যখন সবাই আইনজ্ঞ হচ্ছে কি, স্নাতক পাশ করেই হয়ে যাচ্ছে, আর এখানে আবার সম্মান লাগা দিচ্ছে অনার্স। এই হলো বাংলাদেশ। তারপরে আসেন গ, অর্থনীতি, ব্যবসা প্রশাসন, হিসাব রক্ষণ, আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা বা বাণিজ্য, আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে আবার স্নাতক সম্মান বা হিসাব বিজ্ঞানে পেশাদার ডিগ্রি সহ, হিসাব বিজ্ঞানে পেশাদার ডিগ্রি সহ অন্যান্য 15 বছরের সময় থাকিতে হইবে। এই হলো মানে আপিল কর্তৃপক্ষের কথা আর কি। হুম। দেখেন, এই আবারও দেখাই। চেয়ারম্যান এখানে বললো, একজন চেয়ারম্যান, তাহলে একজন চেয়ারম্যান বুঝলাম। আর একজন থাকবে, তার সাথে থাকবে একজন হলো আইনজ্ঞ থাকবে, বুঝলাম। এইখানে কি বললো? এখানে বললো অর্থনীতি, পেশাদার, ব্যবসা প্রশাসন, হিসাব রক্ষণ, আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা বা বাণিজ্য বা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মান বা হিসাব বিজ্ঞানে পেশাদার ডিগ্রি সহ অনন্য 15 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা থাকিতে হইবে, বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। কার থাকিতে হইবে? কাহার থাকিতে হইবে এখানে? সে কি? নাই। এখানে তো বুঝলাম যে একজন চেয়ারম্যান আর একজন আইনজ্ঞ। এখানে কি, কাহার থাকিতে হইবে? হ্যাঁ, খুব ভালো। তাহলে সে যে আপিলের সদস্য, হ্যাঁ, থাকিতে হইবে, এবং তিনি তিনি আপিল বিভাগের সদস্য হইবেন বা কিছু একটা। নাই, কিছুই নাই, যা করে দেখেন কিছু আছে কিনা। আপিল কর্তৃপক্ষ উহার কার্যপদ্ধতি পদ্ধতি নিজেই ঠিক করিবে। আপিল কর্তৃপক্ষ কাউন্সিলে কোনো সিদ্ধান্ত বহাল রাখিতে অথবা সংশোধন, পরিবর্তন বা বাতিল করিতে পারিবে, অথবা সিদ্ধান্তের কার্যকরিতা স্থগিতপূর্বক অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশ প্রদান করতে পারবে, ইন্টারিম অর্ডার দিতে পারবে। আপিল কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে। এখানে তো পাইলাম পাইলাম কয়জন? নাই। পাইলাম হলো 3 জনের নাম। তার মানে 2 জনের, মানে আপিল কর্তৃপক্ষ কয়জনে হইবে সেটা তো আমি কোথাও পাইতেছি না খুঁজে। এই হলো অবস্থা। মানে আইন লেখার কথা লিখে দিছে আইন, যা। তারপরে কি বলছে যে এই ধারার বিধান অনুযায়ী আপিলকারীর বিরুদ্ধে সিদ্ধান্ত প্রদান করা হইলে আপিল কর্তৃপক্ষ উহার আপিলকারীকে আপিল সংক্রান্ত যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে। ওকে। আপিল কর্তৃপক্ষের সকল ব্যয়ভার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং কাউন্সিলের তহবিল হইতে নির্ভর করা হইবে। কাউন্সিলের যে তহবিল আছে সেখান থেকে নির্ভর করা হইবে। এখন দেখেন আবার, এতক্ষণ আসলে হলো যে অডিট, পুনর্বীক্ষণ, পরিচর্যা, তার অপরাধ দণ্ড, আবার চলে আসলো এখন। আবার এসে গেল যে কাউন্সিলের তহবিল কেমন করিয়া হইবে, সে তহবিলের হিসাব নিরীক্ষা কেমন করা হইবে। এরপর আর কোনো দরকার আছে? আমি তো মনে করি দরকার নেই। আর পরে আছে কি, যে বিভিন্ন আইনের সংশোধনী, এই আইন আমাদের বলে দিছে। হ্যাঁ, যে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে অর্ডিন্যান্স আছে 1973, তার তার কোথায় যা চেঞ্জ হবে সেটা বলে দিচ্ছে। তার মানে এগুলো চেঞ্জ করা হয়েছে। আবার বলছে যে এই যেখানে বলছে, এই যে উম, কয়টা তারিখ সংশোধন, এই 1, 2, 3টা সংশোধন কোথায়?
ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডিন্যান্সের মধ্যে 1973 সালে, 4টা সংশোধন। আবার এখানে 91 সালের ব্যাংকিং কোম্পানি আইনের মধ্যে সংশোধন করছে এখানে। হুম। তাই সেই সংশোধন সংশোধনগুলো ব্যাংকিং কোম্পানির মধ্যে হয়ে গেছে। আবার এটা হলো আর্থিক প্রতিষ্ঠান আইন, যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট আগে ছিল, এখন হয়েছে হলো বাংলাদেশ কি, বাংলাদেশ কি জানি, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট এখন হলো না, এখন হলো শুধু বাংলাদেশ ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট বোধ হয় এরকম হয়েছে 2000 সেটা। তো সেখানেও এই চেঞ্জ আসছে আর কি, সেই বলছে। তারপরে এসে হলো কোম্পানি আইন, কোম্পানি আইনের মধ্যেও চেঞ্জ আসছে। কোথায় চেঞ্জ আসছে? এই ধারার নাম হলো 185 উপধারা 2 এর পর নিম্ন রূপ নতুন 2টি উপধারা, 2 এর ক এবং 2 এর খ। তার মানে 185 পরে, কারণ হ্যাঁ বলছে উপধারা 2 এ যাই থাকুক না কেন, উপধারা 2 মানে 185 উপধারা 2, সেখানে যাই থাকুক না কেন, দেখেন আমি একটু এখানে দেখাই যে মানে কি আছে আসলে। 185 2, 2 বলছে প্রত্যেক লাভ ক্ষতির হিসাবে সংশ্লিষ্ট অর্থ বছরের লাভ বা ক্ষতির একটি সঠিক ও নিরপেক্ষ বর্ণনা দিতে হবে, খেয়াল করেন। এবং উপধারা 1-এর বিধান সাপেক্ষে তফসিল 11-এর দ্বিতীয় খণ্ডের বিধানাবলী যতটুকু প্রযোজ্য হয় ততটুকু অনুসারে উহা প্রস্তুত করিতে হইবে। এই হলো 185 2 বলতেছে, এখানে কিন্তু অডিটের কথা নাই। তারপরে মনে হয় আছে, তবে শর্ত থাকে যে কোনো বীমা বা ব্যাংক কোম্পানির ক্ষেত্রে বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বা সরবরাহ কাজে নিয়োজিত কোনো কোম্পানি অথবা যে সকল কোম্পানির লাভ ক্ষতির হিসাবের ফর্ম উক্ত কোম্পানির নিয়ন্ত্রণকারী আইন, ওই কোম্পানি যে মানে আইন মানে ব্যাংকিং আইন, ওই আইনের মধ্যে যে ফর্ম দেওয়া থাকে সেই সকল ফর্ম মানে সেই সকল কোম্পানির ক্ষেত্রে ওই উপধারার কোনো কিছুই এই এই উপধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না। তার মানে সেগুলো ওই ফর্ম অনুযায়ী করা লাগবে, এই কথা বলা আছে। তারপরে যা বললো যে 85 2 বললো লাভ ক্ষতি হিসাব প্রস্তুত সম্পর্কে, এখানে যা বলতেছে, এখন যা বলতেছে যে উপধারা 2 যাহা কিছু থাকুক না কেন, ফিনান্সিয়াল রিপোর্টিং আইন 2015 এর 2-8 সংজ্ঞায়িত জনস্বার্থ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত কোনো কোম্পানির দায়িত্ব হইবে উক্ত আইনের ধারা 40-এর বিধান অনুযায়ী প্রণীত ফিনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুতকৃত তালিকাভুক্ত নিরীক্ষকদের প্রতিবেদন সহ প্রয়োজনীয় দলিল উপস্থান করা। বুঝলাম, তাহলে ঠিক আছে। এখানে বলছে কি যে এই কোম্পানির দায়িত্ব হইবে উক্ত আইনের, উক্ত আইন কোন আইন, উক্ত আইনের 40 ধারা 40-এর বিধান অনুযায়ী প্রণীত। তার মানে ধারা 40 মানে উক্ত উক্ত আইন না, এটা বলতে হবে যে মানে হ্যাঁ, উক্ত আইন বলতে হলো হ্যাঁ ফিনান্সিয়াল রিপোর্টিং একটা 40 ধারায় যা আছে এই বিধান অনুযায়ী প্রণীত ফিনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড অনুসারে পাইছে। হ্যাঁ, ফিনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুতকৃত তালিকাভুক্ত। অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অডিট হবে, তাই না? অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অডিট হইবে। আচ্ছা, এবং অডিট হইয়াছে এবং প্রস্তুত প্রস্তুত হইয়াছে, যেখানে বলা হবে সেটা হলো যে এই ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হইয়াছে অনুসারে তালিকাভুক্ত লেখকদের প্রতিবেদন সহ প্রয়োজনীয় দলিলাদি উপস্থাপন করিতে হইবে। তার মানে বুঝাইলো যে এখানে 40 ধারায় যা যা বলা আছে সেইটাই এখানে অনুসরণ করা লাগবে, সেই সেই কথা বলতে। তাহলে আমরা যাই, আমরা 40 ধারায় পড়ে আসছি কি, আমরা দেখি তো একটু, আবার একটু দিই এই 40 ধারা। হ্যাঁ, 40 40 ওই স্ট্যান্ডার্ড প্রণয়ন, ওনারা নিজেরা স্ট্যান্ডার্ড প্রণয়ন করিবে। আর ওখানে বললো সেটা অনুযায়ী, এখানে তো স্ট্যান্ডার্ড প্রণয়ন করবে সেই সেই কথা বলছে আর কি। মানে যে স্ট্যান্ডার্ড প্রণয়ন করিবে সেটা মানতে হবে আর কি। এই যে বুঝলাম, যে স্ট্যান্ডার্ড ওখানে প্রদান করিবে আপনার 62-তে আছে, সেইটাকে সেইটা মানতে হবে। তাহলে প্রণীত কথাটা বলা হচ্ছে প্রণীত, তাই বলছে না, দেখি তো এত এর ধারায় এই প্রণীত কথাটা বলা আছে। গুড। অনুযায়ী প্রণীত ফিনান্সিয়াল রিপোর্টিং ও
অডিটিং স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুত করিতে হইবে, এই কথাটা এখানে বলছে, মানে এই সংশোধন করলেন আপনারা। এবং তারপরে খতে বললেন জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রার এরূপ কোন কোম্পানি কর্তৃক উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন গ্রহণ করিবে না, যদি না উহা তালিকাভুক্ত নিরীক্ষকের প্রতিবেদন সহ উপস্থাপিত হয়। এই দেখেন, এইবার এখানে কেন পড়াইলাম দেখেন। এই যে মানে না পড়ে জ্ঞান না থাকলে যা হয়। এখানে বললো যে রেজিস্ট্রার সাহেব নিবে না। কেন নিবে না? এটা এটা কোন জায়গায় লাগাইছে? 185 দুয়ে লাগাইছে, রেজিস্ট্রার সাহেব নিবেই না। কি নিবে না? যে যদি মানে নিরীক্ষকের প্রতিবেদন, তার মানে নিরীক্ষা যদি না হয়, নিরীক্ষকের প্রতিবেদন ছাড়া এটা নিবে না। খেয়াল করুন। কিন্তু দেখেন 190, এই যে 190, এ- এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2015 ধারা 2008 সংজ্ঞায়িত জনস্বার্থ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত কোনো কোম্পানি আর্থিক বিবরণী দাখিল করিতে পারিবে না, যদি না উক্ত আর্থিক বিবরণী প্রণয়নে একই আইনের ধারা 40 মানে স্ট্যান্ডার্ড অনুসারে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড সমূহ অনুসরণ করা হয়। অনুসরণের কথা বলছে, গুড। কিন্তু এটা 190 দেখে না। এবার আপনারা একটু একটু শোনেন, 190টা একটু শোনেন। দেখেন এখানে 190 কথা বলছে, দেখেন 190 কিন্তু দেখেন 190 বলছে যে অডিট। হ্যাঁ, অডিট অডিট ছাড়া আগে বললো কি যে 185-তে বললো যে উপস্থাপনই গ্রহণ করিবে না। দেখেন এরকম আইন জানে এরা। যদি বলতো এখানে যে জনস্বার্থ, তাও একটু হইতো যে জনস্বার্থ সংস্থার মানে মানে ছাড়া এটা গ্রহণ করিবে না, তাও হইতো আর কি। হ্যাঁ, যে জনস্বার্থ সংস্থা হিসাবে তো প্রণয়ন করবে, ঠিক আছে। এখানে বলতে জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রার এরূপ কোনো কোম্পানি কর্তৃক উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন গ্রহণ করিবে না, যদি না উহা তালিকাভুক্ত নিরীক্ষক কর্তৃক নিরীক্ষা প্রতিবেদন সহ উপস্থাপিত করা হয়। দেখেন, অথচ দেখেন এই 190-তে কি বলছে দেখেন। ওই 190-এর মধ্যেই কষ্ট করে বলছে, দেখেন কি বলছে যে অডিট হইব কি হইব না। দেখেন এখানে বলছে যে লাভ ক্ষতি বা আয় ব্যয়ের মানে হিসাব উহার বার্ষিক সাধারণ সভায় যে তারিখে উপস্থাপিত হয়, সেই তারিখ হইতে 30 দিনের মধ্যে, অথবা যে ক্ষেত্রে কোনো বছরে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি, সেই ক্ষেত্রে এই আইনের বিধান অনুসারে অনুসারে যে যে সর্বশেষ তারিখ ছিল সেই তারিখের মধ্যে এটা কি করতে হবে? তার মানে এজিএম হইলে বা না হইলেও জমা দেওয়া লাগবে। খেয়াল করেন। আচ্ছা, এবং পরে আবার বলছে যে বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত ব্যালেন্স শিট, বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত ব্যালেন্স শিট, হ্যাঁ, উক্ত সভায় অনুমোদিত না হইলে কিংবা কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না হলে, ব্যালেন্স শিট অনুমোদিত না হওয়া বা ক্ষেত্রমতো উক্ত সভা অনুষ্ঠান না হওয়া সম্পর্কে একটি বিবৃতি বা অনুমোদিত বা অনুষ্ঠিত না হবার কারণ, বা যে অনুমোদিত হলো না কেন তার কারণ উল্লেখপূর্বক ওই উক্ত ব্যালেন্স শিটের সহিত এবং উহার যে সমস্ত অনুলিপি রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হয়, সেই সমস্ত অনুলিপি রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হইবে। দেখেন, তার মানে কি এখানে বললো যে যে অনুমোদিত কেন হয় নাই। এখন আমি যদি বলি যে আমার অডিট হয় নাই, তাই আমার অনুমোদিত হয় নাই, মানে নন নন অডিটেড মানে নন নন অ্যাডপ্টেড। তাহলে দেখেন 90-এর মধ্যে কিন্তু বলা রয়েছে যে নন অডিটেড এবং নন অ্যাডাপ্টেড হইতে পারে। আর ওনলা এখানে দিয়ে দিল যে জয়েন্ট স্টক কোম্পানি সেসব গ্রহণই করিবে না যদি অডিট না হয়। তাহলে ঠিক আছে, যদি অডিট হয় তাহলে এজিএম হবে না। এখানে দিয়ে দিছে যে এখানে কিন্তু অডিটের সাথে এজিএম এর কোনো সম্পর্ক নাই। তাইলে ঠিক আছে, যদি এজিএম না হয় তাহলে অডিট করে জমা দিব, এজিএম হোক বা না হোক। এখন যদি এজিএম এ যদি অবলম্বন করা না হয়, সেখানে যদি বলে যে নন অডিটেড, সুতরাং কি নট অ্যাডপ্টেড, আমি যদি কারণ লেখা জমা দিই, এক্সট্রা নিতে তো বাধ্য, আইনের মধ্যে বলা আছে। আপনি এখন শুধু 185-তে বলছেন, কিন্তু 190, 190-তে কি করবেন? 190-তে করার কিছু নাই। 190-তে খালি বলছেন যে এই যে 190 কতে বলছেন, আর 192-তে বলছে যে নন অডিটেড, নন অডিটেড মানে নন অ্যাডপ্টেড হইতে পারে।
তার মানে কি, এই এই জিনিসগুলো হলো মানে না বুঝে এটা ঢুকাই দিছে। এই পর্যন্ত কেন বললাম যে বাকিগুলো আর পড়ার দরকার নেই, এগুলো আসলে আপনাদের পড়তে হবে না, এগুলো আইনের মধ্যে অলরেডি ঢুকে গেছে অলরেডি এগুলা। এবং এর সাথে সাথে আপনাদের আসলে আমি মনে করি যে আর বেশি পড়ার কোনো প্রয়োজন নাই, শেষ। আর বেশি পড়তে হবে না। এবার বলেন, আপনারা তো ওই মানে আমরা যেটা পড়লাম, মানে আমাদের এই ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এটা কি বুঝতে পারছেন তো পুরোটা নাকি? বুঝতে পারছেন? জি? যদি শুনে থাকেন তাহলে তো বোঝার কথা। ঠিক আছে, এগুলো আর পড়ার দরকার নাই, কারণ এগুলো সব আইনের মধ্যে, খালি কোন কোন আইনে কি চেঞ্জ হবে সেগুলো আর কি। ওই এক দুইটা কেন বললাম, যে এগুলো আসলে ওই লেখছে আর কি, গায়ের জোরে আইন লেখছে। তো আর তো কিছু নাই, আপনাদের তো সব পড়া হয়ে গেছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো বিষয়ে, যে কোনো আপনার আইনের বিষয়ে বলতে পারেন, যদি আপনার থাকে, কোশ্চেন থাকে বলবেন। বলেন। স্যার আমাদের এক্সামে কি ধরনের কোশ্চেন একটু যদি ডিসকাস করতেন। হ্যাঁ, এটা তো আপনাদের এক্সাম, এক্সামিনে যেগুলো আসে ওই স্যাম্পল যেটা আছে সেটাই আর কি, সেগুলাই মানে তো। এফআর এ যেটা নিয়ে আর কি, মানে ফিনান্সিয়াল হ্যাঁ, রিপোর্টিং অ্যাক্টের এগুলো তো উপরে। এভারেজে তো আসতে পারে। এই যে অপরাধের দণ্ড যেটা, যেমন আমি 48, এই যে মানে 40 মানে 48-এর যে যে অপরাধ, হ্যাঁ, ও দণ্ড, সেই সম্পর্কে আপনাকে বলতে বললো। অথবা যে অপরাধ দণ্ড হওয়ার পরে তার যে ও মানে অভিযোগ তদন্তের যে প্রক্রিয়া, হ্যাঁ, প্রসেস অফ, হ্যাঁ, এই যে ক্লেম যেটা আছে, অভিযোগ যেটা আছে সেটা তদন্ত প্রক্রিয়া আসতে পারে এখানে। তারপরে এই যে এগুলো আসবে না, আপিল কর্তৃপক্ষ মানে গঠন আসতে পারে, যে ফরমেশন অফ মানে আপিল অথরিটি, হ্যাঁ, এটা আসতে পারে, যে ফরমেশন অফ আপিল আপিল অথরিটি অ্যাকর্ডিং টু দ্য এফআরএ 2015, এটা এটা আসতে পারে, ইম্পর্টেন্ট। এই মানে সাধারণত আমাদের সাথে রিলেটেড যেগুলো সেগুলো, বা একটা কাজ দিয়ে দিল যে যেখানে যে মানে চারটা যে ইয়ে আছে, চারটা যে বিভাগ আছে, তাদের হয়তো বললো যে আপনাদের এই বিভাগের কাজ কি, ওই বিভাগের কাজ কি, এরকম এরকম আসতে পারে। এই যে আমরা যেখানে পড়লাম যে, তারপরে মানে মানে যে কিভাবে আসলে এই যে অ্যানলিশমেন্ট ক্যান্সেল হয়ে যায়, বা অ্যানলিশমেন্টের প্রসিডিওর যেটা, যেহেতু অ্যানলিশমেন্ট প্রসিডিওরে কিন্তু আলাদা কিন্তু ই আছে, তখন দেখিয়েছি, সেটা আসতে পারে। হঠাৎ হ্যাঁ, অ্যানলিশমেন্ট প্রসিডিওর অফ কি, অফ ওই যে ইয়ে আর কি, অডিটরস, হ্যাঁ, অর ফার্ম, হ্যাঁ, ফার্মেন অডিটরস অ্যান্ড ফার্মস, এটা আসতে পারে, কারণ ওটা তো নিরীক্ষক এবং নিরীক্ষা ফার্ম দুইটারই তালিকাভুক্তির কথা বলা আছে। এই যে, তো এইভাবে আসতে পারে, এগুলোই আসলে আসবে। এবং এই যে হোয়াট আর দ্য ফাংশনস অফ এনফোর্সমেন্ট ডিভিশনস, এইভাবে আসতে পারে। তারপরে এই যে আসতে পারে এই যে অডিট রিভিউ যে ডিভিশন আছে, তার তার কি হবে। তারপরে যে আর্থিক প্রতিবেদন পরীক্ষণ বিভাগের কি হইতে পারে, এইভাবে আর কি এই জিনিসগুলো। এবং পাই আসতে পারে, এ, এবং কাউন্সিলের ফরমেশন, এবং পায়ের যে ই আর কি ক্রাইটেরিয়া, সেই সেই ক্রাইটেরিয়া আসতে পারে, পায়ের ক্রাইটেরিয়া যেটা যে। তারপরে আসতে পারে যে হোয়াট আর দ্য কোয়ালিফিকেশন অফ, হ্যাঁ, চেয়ারম্যান অ্যান্ড ইডি অফ দ্য কি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এইভাবে এই জিনিসগুলো আসবে আর কি মূলত। এই তারপরে যে আর বাছাই কমিটি তো হয়ে গেছে, এগুলো তো ডান কেস। আর এই যে পায়ের যে এটা পড়বেন, লেটেস্টটা সব পড়বেন, এই যে পাই, এই যে ওই সংজ্ঞার মধ্যে বোধহয় আছে পায়েরটা। আর হলো ওই যে কাউন্সিলের ক্ষমতা কার্যবলী, পাওয়ারস অ্যান্ড ফাংশনস। তারপরে যে ফরমেশন অফ কাউন্সিল, কাউন্সিল গঠন, এগুলো। তারপরে এই যে এই পেশাদারি প্রতিষ্ঠানের সংজ্ঞা, এগুলো আসতে পারে। আর হলো এই যে জনস্বার্থ সংস্থা বলতে কারে বোঝায়, যে জনস্বার্থ সংস্থার অর্থ কি, এগুলো আসতে পারে। তো আমার মনে হয় ঠিক আছে। তো আপনাদের হয়তো আর ক্লাস বোধহয় হবে না, আমি যতটুকু জানি।
হ্যাঁ, হবে না তো আপনারা তাহলে পরীক্ষা দেন ইনশাল্লাহ ভালো করে, যেহেতু 18 তারিখে পরীক্ষা, পরীক্ষা দেন। তো পরে দেখা হবে। তো আচ্ছা। আজকের মতো রেখে দিব, ঠিক আছে? শেষ পড়া। ওকে। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। স্যার, জি, ওয়ালাইকুম আসসালাম, দেখা হবে জি ইনশাল্লাহ জি। হ্যাঁ। হ্যালো স্যার। জি, বলেন বলেন বলেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বলেন সিম্পল বলেন একটু। বলেন বলেন না কেন, প্রশ্ন তো আমি বলছি যে আমি তো কোশ্চেন স্যার, বলেন। স্যার ওই স্যার এই ব্যাংক কোম্পানি সেক্টর স্যার, এই যে সিআরআর আর এসএলআর টা সম্পর্কে যদি জাস্ট আমাকে একটু ধারণা দিতে। হ্যাঁ, একটা হলো যে ক্যাশ রিজার্ভ রেশিও, আরটা হলো মানে ওই যে যেটা হলো কি, মানে এসএলআর লিকুইড স্যার। রেশিও, হ্যাঁ স্যালরি যেটা মানে লিকুইড রেশিও আর কি। হ্যাঁ, তো এই রেশিওটা হলো কি যে আপনি কোনো একটা ব্যাংক যখন হয়, তখন এই রেশিওগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, দুইটা, একটা স্ট্যাটুটরি আর একটা হলো ওই যে ক্যাশ রিজার্ভ যেটা বলেন, সিআরআর বলছেন যেটা। তো এখন যে, না ওটা স্ট্যাটুটরি না, ওটা হলো কি, ওটা ওটা তো যেটা হয় হলো কি যে এই রেশিওগুলো মানে মানে আপনি মেনটেন না করলে, আপনি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো আপনি যে আপনি যে এই কোনো ধার, কোনো ধার ধার পাওয়া, বা আপনি যখন মানে কোনো কিছু আপনি ওখানে কি করবেন, কোনো সুবিধা নেবেন, যেমন আপনার সিআরআর রেশিও কমায় দিল, তার মানে কি হয়ে গেলো, আপনার আপনি যে পরিমাণ টাকা ব্যাংকে রাখতে হইতো সেই পরিমাণ টাকা আপনার উদ্বৃত্ত হয়ে গেল। তখন সেই টাকাটা তখন ওই ব্যাংক কি করলো, ওই ব্যাংক সেটাকে সেটাকে ইউজ করলো আর কি, যে হ্যাঁ আমি এটা ইউজ করি আর কি। আবার শেয়ার রেশিও যদি বাড়ায় দেয়, তখন ব্যাংকে আবার টাকা আরো, সেন্ট্রাল ব্যাংকে আরো রাখতে হয়। তখন সে কিন্তু, তার মানে এই সিআরআর রেশিও দিয়ে কি করা হয়, ক্যাশটাকে মার্কেট থেকে উঠায় নেওয়া এবং মার্কেটে দেওয়ার দেওয়ার যে এটা আর কি, মানে আপনাকে ইউজ করার সুযোগ দেওয়া, এটা এই সমস্ত রেশিওর মাধ্যমেই দেওয়া হয়। এই যে মানে ক্যাশ রিজার্ভ রেশিও, কারণ আপনি যদি বেশি ক্যাশ রাখেন তখন কিন্তু আপনার ব্যাংকে, আপনার যে ব্যাংক সে আপনি ধরেন, আপনি মনে করেন এই ব্যাংক আর কি, সিটি ব্যাংক, তাহলে যদি মানে সিআরআর রেশিও বেড়ে যায়, তাহলে কিন্তু তাকে কিন্তু মানে আরো বেশি পরিমাণ টাকা সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাংকে কিন্তু রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এটা যদি কি হয়, মানে কম হয়, হুম, তাহলে আপনি কি 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 করতে পারবেন, এটাকে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা হলো যেটা হ্যাঁ স্ট্যাটিউটরি, যেটা লিকুইডিটি রেশিও, এসএলআর। হ্যাঁ, এটা হলো অব্লিগেটরি, আপনাকে রাখতেই হবে এটা। হ্যাঁ, এটা হলো অব্লিগেটরি, এটা রাখতেই হবে এটা। আর সিআরআর, সিআরআর যেটা হয় সেটা হলো যে, মানে সিআরআরটা হলো যে এটা ক্যাশ রিজার্ভ রেশিও, এটা এটা বিভিন্ন সময় সরকার এটা কি করে, সেন্ট্রাল ব্যাংক এটা বাড়ায় এবং কমায়, মানে বাজারের ক্যাশকে নিয়ন্ত্রণ করে। কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর কিছু বলেন, আর কারো কোনো আছে, বলেন বলেন। আর কারো কোনো প্রশ্ন আছে, বলেন। নাই না? আপনি যে পরিমাণ ডিপোজিট রাখবেন, সেই পরিমাণ ডিপোজিটের একটা পোর্শন আপনাকে সিআরআর রাখতে হবে। এটা যখন বাড়ায় তখন কি হয়ে যায়, বাজারে ক্যাশ শর্ট পড়ে, আর যখন কমায় তখন আবার এটা বেড়ে যায়। তাহলে কি আমরা এখানে রেখে দেবো, নাকি আর কারো প্রশ্ন আছে, বলেন। সরি, কি রাখবো নাকি রেখে দেবো, নাকি কারো প্রশ্ন আছে, বলেন। স্যার মেবি কেউ কোশ্চেন আর করবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার মেবি কেউ কোশ্চেন আর করবে না। করবে না, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখা হবে। আমি আপনার জন্য দোয়া করি, তাড়াতাড়ি পাস করেন, আমার জন্য দোয়া করবেন। ওকে। জি স্যার। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ। আর আসসালামু আলাইকুম স্যার। যে কোনো সময় যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু হইলে আমাকে মেসেজ করবেন, বা হ্যাঁ ফোন করলে যদি না ধরি মেসেজ করবেন যে স্যার আমি আপনার ইয়ে ছাত্র, আমি ওয়ান্ট টু টক উইথ ইউ, বাস। আমি করবো কি, স্যার, স্যার কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা যদি স্যার হ্যাঁ আমাকে জিরো একটু। ওয়ান নাইন ডাবল টু 01922 স্যার। 79 797851। 78 51। থ্যাংক ইউ স্যার। জি, যে কোনো ইস্যুস, যে কোনো ইস্যুস লিগাল, হ্যাঁ রিগার্ডিং কোম্পানি ল বা আদার্স ল, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কাজ করতে কোনো ঝামেলায় পড়লেও সমস্যা নেই, যোগাযোগ করবেন, মেসেজ দিবেন, আমি ব্যাক করবো, ঠিক আছে?
স্যার একটু ওই যে 79 এর পরে 01922। হ্যাঁ, 01922797851। জি সেভেন স্যার, নাইন ঠিক। সেভেন এইট ফাইভ ওয়ান থ্যাংক ইউ স্যার। জি। আসসালামু আলাইকুম। জি। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ।